মোহাম্মদ আদনান। আদনান বয়স কত? 21 বছর। 21 বছর। আর জন্ম জেলা? জন্ম জেলা নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকবো, আমরা দেখবো যে কি করে আপনি অপরাধের দিকে গেছেন। জি, আপনি শুরু করুন। আমার জানার মতো যখন আমি ক্লাস 5-6 পড়ি, প্রায় 4-5 বছর, তখন আমি অনেক দুষ্ট ছিলাম। আমার যেই ফ্রেন্ড সার্কেল ছিল সবার সাথে অনেক ফান করতাম, মজা করতাম। আর আমার আব্বু এমন একজন ছিলেন কোরআন হাফেজ। আমাদের পরিবারে ধার্মিক পরিবার ছিল। আমরা ভাই সবাই মাসার লাইনে পড়ালেখা করছি। বাবা কি করতেন আপনার? বাপ তখন মাসার জব করতো, শিক্ষকতা করতো, মাদ্রাসায় জব করতো। জি। আপনি কিছুটা নার্ভাস মনে হচ্ছে, কিছুটা নার্ভাস, কিছুটা ভয় পাচ্ছেন, অনেক স্পিডে কথা বলছেন। আমার মনে হয় আপনি একটু ধীরে ধীরে কথা বলেন, সবার জন্য বুঝতে সহজ হবে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3টা ভাই 1টা বোন। 3টা ভাই 1 বোন। আপনার পজিশন? আমার পরে সবচাইতে ছোট আমি। সবার চেয়ে ছোট। ওকে। যে সময় গল্প করছেন ওই সময় আপনার বয়স কত? প্রায় 5 বছর। 5 বছর। আপনি কি তখন স্কুলে যান? মাদ্রাসায় যাই। মাদ্রাসাতে যান। ওকে, বলেন তারপর। যখন মাদ্রাসা যাই তখন আব্বু অনেক শাসন করতো। মাদ্রাসা যাওয়ার জন্য অনেক দুষ্ট ছিলাম, খেলাধুলায় মগ্ন ছিলাম। তখন মার্বেল জিনিসটা গ্রাম অঞ্চলে বিরিং বলে আখ্যায়িত, যেটা মার্বেল খেলতেন। ওকে, হ্যাঁ, মার্বেল খেলতাম। সবাই খেলে, সব বাচ্চারাই গ্রামেগঞ্জে মার্বেল খেলে। হ্যাঁ, আমার মাতা বোন প্রায় ভালো ছিল খেলাধুলাতে। আব্বু অনেক শাসন করতো। আর ধার্মিক পরিবার ছিল। জি। নামাজ পড়ার জন্য অনেক, কারণ ধার্মিক সবাই আমাদের এলাকার সবাই সম্মান দিত, আমাদের অন্য চোখে দেখতো। মাদ্রাসায় যাইতাম, ক্লাস করতাম, অনেক দুষ্ট মুষ্ট ছিলাম। যখন মাদ্রাসা ক্লাস 5-6 পরে একটা মেয়ের সাথে সম্পর্ক অনেক ভালো লাগে। ক্লাস 5-6 একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে আপনার, নাকি হচ্ছে? ভালো লাগা, মানে মেয়েটাকে ভালো লাগা। ভালো জিনিস। আপনারই ক্লাসে পড়তো? যে এক ক্লাস, একই ক্লাসে পড়তো। ওকে। ভালো লাগতো তখন। ওই ভালো লাগতো, কিন্তু ভালোবাসা জিনিসটা আমি ওরকম বুঝতে পারি না। চোখে চোখে তাকাতাকি হতো, কিন্তু ওরকম বলতে পারি না। আর বুকে সাহস ছিল না কি বলবো, প্রেম ভালোবাসা কি কয় জিনিসটা আমি বুঝি না। জি। তখন তাকে অনেক ভালো লাগে। ফ্রেন্ড সার্কেল যেমন দুষ্ট ছিল, এই তোকে অনেক ভালো লাগে বলে, তুই জানিস আদনান তোকে অনেক ভালোবাসে। তখন মেয়ে বলতো, এই তোরা কি বলছিস, আমি বুঝি না কিছু, এসব কিছু বলিস না। তখন সব হাসাহাসি করতো। ছাত্র আমার ফ্রেন্ড সার্কেল সব হাসাহাসি করতো জিনিসটা, ও কি বলতেছে। পরে না আমিও হাসতাম। পরে প্রেম করলে প্রেম করবো কী হচ্ছে, ওর সাথে প্রেম করতেই পারি। এরকম দুষ্টামি করতাম মেয়েদের সাথে অনেক। যে কোনো মেয়ের সাথে আমি কথা বলতে পারতাম। এই জিনিসটা আমার ছিল। কোনো মেয়ের যার সাথে কথা বলতো, যদি কেউ প্রেম করে বা কোনো কিছু করে, আমার বলতো নাজমুল তুই যে আদনান তুই জিনিসটা বল, আদনান তুই এটা বললে দে, বা আমার জন্য এই জিনিসটা কর না, আমি প্রেম করবো। তখন আমি ওই জিনিসটা তার জন্য স্যাক্রিফাইস করতাম, বা আমি যাই বলতাম এই জিনিসটা ঠিক আছে আপু, তোমাকে তো অনেক ভালোবাসে, তুমি কি করবা। তখন মেয়ে বলতো, তোকে কে পাঠাইছে, আমি বলছিলাম ওই ভাই পাঠাইছে, এটা সেইটা। আমি ওরকম জিনিসটা করতাম। অনেক দুষ্ট ছিলাম, সবাই অনেক আদর করতো আমাকে। যখন এই 5-6-8 উঠলাম, তখন আমি নিজেই ওই মেয়ের সাথে আস্তে আস্তে গভীরতার মধ্যে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর ওই মেয়েকে আস্তে যখন দেখলাম, আর ওই মেয়েটা আমাদের গ্রামের পাশে ছিল। যখন মার্বেল নিয়ে খেলাধুলা করতাম, তখন আমরা নাকি মোট খেলতাম। যে মানে নাকি মোট। নাকি মোটটা কি জিনিস? যে মার্বেল দিয়ে আমরা মোট ধরে একটা 1 2 3 4 থাকে, 3টা ঘরে বসে একটা ঘর ফাঁক থাকে। আচ্ছা। ওই ঘরটার যত বিল্ডিং চারজুড়ে একটা আমার চারজুড়ে ফাঁক দেয়, তার চারজুড়ে 4টা বিল্ডিং থাকে, তাহলে ফাঁক হলে 3টার যত টাকা বসাইব। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আপনি এত স্পিডে কথা বলছেন, কিছুই বুঝতে পারছি না। কোনো একটা খেলা, গ্রামগঞ্জের কোনো একটা খেলা, তাই তো? ওকে, হ্যাঁ বলেন তারপর। নাকি মোট খেলতাম। তখন যখন মোট আনতাম 4টা ঘর থাকতো। আচ্ছা। 1 2 3 4। আচ্ছা। 4টা ঘরের মধ্যে যখন আমি যদি 3টা বিল্ডিং আনি বা মার্বেল আনি, যখন ওরা 1 2 3 বা 4 3-এ আমার গ্যাপ রাখলো, জি, ওই গ্যাপটা যদি আমি আনতে পারি, 3 আনতে পারি, 3টা বিল্ডিং আমার হাতে থাকে, তাহলে সব জিনিসটা আমি পেয়ে গেলাম, সব বিল্ডিং আমি পেলাম। আচ্ছা। এমনি খেলতাম, খেলতে যখন খেলতাম, তখন আমার সবাই আমরা চিন্তা করলাম, আরে এটা মার্বেল দিয়ে কতদিন খেলবো, আমরা টাকা বসাই, টাকা নেই, আমরা চলতে পারবো, খাইতে পারবো, অনেক কিছু করতে পারবো। তখন আমরা টাকা বসা শুরু করলাম। যেই ঘরটার মধ্যে আমরা মার্বেল বসাতাম, ওই ঘরটার মধ্যে আমরা বিল্ডিং টাকা বসাইতাম। তখন আস্তে আস্তে টাকা দিকে লুপ গেল আমাদের। কোন ক্লাসে থাকতে এটা করলেন? এটা 7-এ থাকতে। আচ্ছা, আমি বুঝতে পারছি যেটা যে গ্রামেগঞ্জের কোনো একটা খেলা, এই খেলাতে আলটিমেটলি মার্বেল ইউজ করে বাচ্চারা, কিন্তু হঠাৎ করে ওদের মাথায় আসলো যে না, মার্বেলের জায়গায় আমরা যদি পয়সা বসাই বা টাকা বসাই, তাহলে ওদের মধ্যে একটা লাভ হবে। আচ্ছা, ওকে, তারপর যখন লাভ হলো, তখন আমরা যার জিতি বা যার হারে যার জিতি, তখন আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সে মিলে আজকে অনেক জিতছি, খাওয়া দাওয়া করি, এটা করি, এটা করি, ওইটার দিকে আকর্ষণ বেশি গেল আমাদের। আচ্ছা। তখন ওইটা দিয়ে আমরা আকর্ষণ যখন বেশি গেল, তখন আমরা চিন্তা করলাম মার্বেল যখন টাকা বসাই, টাকাই চলুক। তখন টাকা চলতে থাকে। তোমাদের গ্রামগঞ্জে যখন মুরব্বীরা যখন তাস খেলে, জি, যে তাসটা খেলে, তখন দেখেন তাস খেলে
তখন তাস খেলে কিছু না, আমরা তাস খেলবো। তখন বুঝি না তাস কি বা কেমনে কি করে কেমনে খেলে, তখন তারা খেলতো। এখন একদিন আমরাই এক প্যাকেট তাসের না বসলাম, 9, 6 এসব থাকে। তোমার শিখতে শিখতে যখন মানুষের থেকে শুনি গোলাম বলে, বেডি বলে, তাসে যে একটা নাম, একটা পদবী, একটা নাম, জি গোলাম বলে, আর কি বলে বেটি, বেটি বলে, মানে সাহেব বলে, কুইনটাকে বোধহয় হ্যাঁ ওকে। তখন আমরা বললাম এটা কিভাবে খেলে। তখন এমনি আমরা দুষ্টামি করতে করতে আস্তে আস্তে শিখলাম। বয়স কত তখন আপনার? তখন ক্লাস 8 পড়ি প্রায়। ক্লাস 8-এ পড়েন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তারপর তখন আপনি টুকটাক পয়সা দিয়ে কি সব খেলছেন, মার্বেলের এইসব খেলছেন? আব্বুর পকেট থেকে 1 টাকা 2 টাকা নিয়ে 10 টাকা নিয়ে যত টাকা থাকতো পকেট চুরি থেকে করতেন? চুরি করতাম। আচ্ছা, আব্বু তখন বুঝতে পারতো, আব্বু অনেক আদর করতো, তখন নিয়ে খেলতাম। তখন কি করলাম, আস্তে আস্তে তাসের দিকে আসে গেল আমার। তখন তাস খেলতাম। যখন আমরা একটা কাঠ থাকে, তখন আমরা যে একটা বাস করে একটা পর একটা পাট ফেটে, জি ফেটার পর এটা একজন বললে, এটা তো আমি জানি, আমি কীভাবে কয়, এটা ফেটবি, ফেটার পর একটা থুবি, তোর পর অর্ধেক এক সাইড থুবি, আর অর্ধেক এক সাইড থুবি। তখন দুইটা অ্যাডজাস্ট করার পর তুই একটা বুঝতে পেরেছি, কার্ড ডিস্ট্রিবিউট করে দেয়া, কার্ড বেটে দেওয়া যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, বাইরে ভিতরে ফালাবি, যেটা তুই বাইরে নাস আমি বাইরে। তখন ও বাইরে নিত, আমি ভিতরে নিতাম। তখন 9 ফুটা বা 8 ফুটা গোলাম বা বেডি যেটা নিত, ওকে, এইটা নিয়ে আমাদের আকর্ষণ। তখন এইটা নিয়ে টাকা বেশি উড়াতো, কারণ মিনিটে সেকেন্ডে তাস ফালাইলি টাকা, আচ্ছা এটা দিকে আকর্ষণ বেশি গেল। তখন এটা 8-এ পড়া অবস্থায় তাস দিয়ে কিভাবে জুয়া খেলতে হয় আপনারা এটা শিখেছেন? কত টাকা করে বেট ধরতেন ওই সময়টাতে? 30 টাকা 20 টাকা 30 টাকা যা থাকে পকেটে। আচ্ছা যা থাকতো। আচ্ছা, ফ্রেন্ডরা মিলেই খেলতেন? ফ্রেন্ডরা খেলতাম। আচ্ছা, তখন খেলা আস্তে আস্তে খেলতাম। যখন ক্লাস 10-এ উঠি, তখন আমি দেখলাম এই IPL, যখন IPL বিগ ব্যাশ দেখলাম, ক্রিকেট, কাউন্টি লিগ এসব নিয়ে খেলাধুলা করে। তখন আমাদের বড় ভাই ব্রাদার যারা ম্যাচ ধরতো, এটা আপনি জানলেন কিভাবে বড় ভাইরা? যখন আমি দোকানে যাইতাম, দেখতাম ওরে মোবাইলে নেটে সার্চ করার পর দেখতাম ওরা বলতো, ইস এই বলে সাইড হয়ে যেত, তাহলে তো জিতে যেতাম। আচ্ছা, এটা বলতো। তখন আমরা বললাম, ভাই এটা কিভাবে হয়? কারে এটা এমনি, এটা তোর বোঝা দরকার, তোরা ছোট মানুষ বুঝতে হইব না। আচ্ছা, তোরা বলতো। তখন আমি বলতাম, ভাই এটা শিখান না, কে বেয়াদব, তোর আব্বা এমন, তুই এমন করস কেন? আচ্ছা, ওইভাবে চল। বাবা কোরআনের হাফেজ আর তুমি এসব কাজে আমি আসছো? মাদ্রাসায় পড়ালেখা করি ওই সময়। তখন আপনি মাদ্রাসায় পড়েন, রাইট? তখন এইসব জিনিস করতেছি, ভাই বড় ভাই জিজ্ঞেস করতেছি, ভাই এটা শিখান না, পরে শিখায় না। তো আস্তে আস্তে যাই দোকানে, হাঁটা করি, আসা যাওয়া করি। তখন বড় ভাইয়েরা খেলে, তারপর আমি একদম বললাম, ভাই শিখান। পরে আমিও ওই সার্চ দিলে দেখি, তো দেখি ক্রিকবাজ লেখে। তখন ক্রিকবাজ আমি সার্চ দিই, সব খেলাধুলা আসে। আচ্ছা, খেলাধুলা আসার পর অনেক সার্চ দিয়ে আমি কই, ভাই এটা দেখি, ওরা কয় 1000-100 দিমু, 1000-1200 দিমু, 1000-1200। যেটা ভালো দল ওরা ওইটা নিয়ে লিস্ট দেয়। আচ্ছা, ওইটা 12 দেয়। তখন আমার ফ্রেন্ডস বলে, কিরে এটা দেয় কিভাবে? সব তো খেলার এক, কোন সময় কোন খেলা খেলে দেয় কত জানা, কোন খেলোয়াড় ভালো খেলে। তখন ওরা বলে এই পয়েন্ট দেখলে চল, যখন একটা 3-4টা ম্যাচ হয়ে যায়, তখন আর পয়েন্টের তালিকা দেখে কোন দল ভালো খেলে, কোন দল ভালো পয়েন্ট আছে, কোন দল একটু খারাপ পয়েন্ট আছে, তখন পয়েন্ট দেখে ওরা নেয়। তখন তারা পয়েন্ট দেখে নেওয়ার পরে আমরা বললাম, আজ 10-12 জন বললাম, 1000 আজকে একটা নাম নেই, বা 1000 একটা নাম নেই, একটা দল নেই। তখন 10 জন মিলে 100 টাকা করে 10 জন 1000 টাকা ধরতাম। ধরছি আবার এমন একজনের সাথে, আমরা তো বড় ভাইয়ের সাথে আন্ডারস্ট্যান্ড নাই। তখন কয়েকটা ছেলে থাকে যারা ছোট হলে একটু টাকা বেশি উড়ায়, তাদের সাথে হলো। তার সাথে বললাম, ভাই আমার একটা নাম ধরাই দে না, আমি এমন ধরমু। কয় না তো ধরলাম তো না, 10 টাকা 20 টাকা খাস, এটি ধরলে পরে বড়দের মতো আব্বারা জানবো, অনেক রাগারি করবো আমাদেরকে। না জানতো না, তোরা আমার ধরাই দিই। পরে একটা নাম ধরাই দিল। ধরাই দেওয়ার পর ওই ম্যাচটা আবার জিতার পর মনে উৎসাহ লাগে, আরে 1000-1500 দিচ্ছিল, 500 টাকা লাভ। 1000-1500 উৎসাহ লাগে, আরে 1500 জিতে লাইছি, অনেক কিছু হয়। একটা দৌড়ি পরে এমন ধরতে দৌড়ি, একটা আরি আর পর দূর আরি এমনি চলতো না, একটা বড়টাই নেই। পরে আবার আব্বুর পকেট থেকে একদিন নিচ্ছি 200 টাকা নেওয়ার পর সবাই মিলে যেমনি জোগাড় মরে 3টা নাম নিচ্ছি 3000-এর, 5000 দিব। 3000 পুরাটা আইরে গেছি আমরা। আর যাওয়ার পর হাই কি হইলো, কি আইরা গেলাম, ফ্রেন্ডসরা সবাই মিলে একটা দৌড়মু। একটা ধরার পর চিন্তা করলাম, ওদের সঙ্গ দিলে আমি এমনি লসি নেম, আমারটা আমি ধরা শুরু করলাম। ওরা একটা ভাই একজনের যায়, যেতে পারে 250 পারে 200 পারে, যায় এমনি ধরে। আমি কি করলাম, আমার আব্বুর পকেট থেকে এমনি ধরে বড় ভাই কাছ থেকে আর আম্মুর কাছ থেকে ধরলাম। টাকা নিয়ে আম্মু 100 টাকা লাগবে, এক জায়গায় যাবো, আব্বু টাকা লাগবে, সেইটে ট্রেনে পড়ি, টাকা দিতই, ছেলে একটু বড় হয়েছে, টাকা চাইতে পারে।
দিত। আব্বু জিনিসটা জানতো না, আর কই বলো না। আমার আব্বু এমন একটা লোক ছিল যে কই এসে বলবো আপনার ছেলে এটা করছে, আমার আব্বু বিশ্বাস করতো না কোনো দিনই। ওই ধরনের পরিবার ছিল আমাদের, আর সবাই শিক্ষিত ছিলাম। তখন এমন একবার আব্বুর কাছ থেকে আম্মুর কাছ থেকে নিতাম। নেওয়ার পর এই টাকা আমি এই লিগের মধ্যে আইপিএলে ক্রিকেট লিগ, কাউন্টি লিগ সারা বছরই থাকে। আর ক্রিকেট খেলা এমন এক জিনিস, এটা প্রত্যেক মাসে একটা একটা দলের খেলা হয়। এই খেলার মধ্যে লাগাইতাম। আস্তে আস্তে যখন হারিয়ে যাই তখন একবার চিন্তা করলাম, যখন ওই সময় আস্তে লাগানোর সময় বড়বের সাথে আন্ডারস্ট্যান্ডিং চিন্তা আর দেখে আর ওই সাইডটা লাগে, তখন যাই বলতাম ভাই আজকে একটা নাম ধরবো। পরে ওরা বলতো আজকে দেওয়ার সমস্যা না, টাকা কিন্তু জমা দিতে হইবে আমার কাছ থেকে। তখন আমি ছোটো ছিলাম, চিন্তা করতে যদি 1000 নাম একটা নাম ধরতো, টাকা দিব কোথা থেকে? এক নামে 1000, ও টাকা দিব কোথায় থেকে? তখন ওরা বলতো তুই টাকা দিতে পারবি না, তুই যদি খেলতে চাস বা আমাদের ধরতে চাস তাহলে টাকা আমার কাছে জমা দিতে হইব। তাহলে টাকা জমা দিব কোথা থেকে? 1000 নাম। পরে চিন্তা করলাম এই আব্বুর কাছ থেকে, আম্মুর কাছ থেকে, ফ্রেন্ড থেকে টাকা লইতাম। টাকা লইয়া লাগাইতাম। লাগানোর পর ওদের সাথে এক নাম জিতার পর ওরা ফ্রেন্ড সার্কেল সব জানে, আরে আজকে জিতলই কয় ভাই একটা স্পিড খাওয়া না, এই টাকা না, তুই আজকে জিতছ। টাকা যা জিততাম, এই 1000 জিতি তো ওই জায়গায় আমার 500 যাইতো গা, জিতার টাকা থেকেই জিতলা। আর যখন হারি তখন এক টাকা কই দেয় না আমাকে, মানে ফ্রেন্ডদের খাওয়াতে চলে যেত। ফ্রেন্ডের খাওয়াতে চলে যেত। ওকে। জিতলে আমি যদি জিতি তাহলে ফ্রেন্ডরা বলতো আজকে জিতছ, তুই আজকে খাওয়া না এটা, কালকে আবার জিতবি, উৎসাহ দিত। আর যখন হারতাম তখন দিলাম ভাই আজকে হারছি, মনটা খারাপ, দিন 100 টাকা, কই দিত না। তখন ওইরকম হয়তো আস্তে আস্তে বড়দের সাথে হাত হয়ে গেল আমাদের, যারা 10,000 20,000 20 নাম নেয় ওদের সাথে আন্ডারস্ট্যান্ড হয়ে গেল আমাদের। তখন আমার আপনার সঙ্গে আর কয়জন ছিল এরকম? 6-7 জন। একই সাথে পড়াশোনা করতেন? না, ওরা একই সাথে একই লেভেলে, মানে একই মহল্লায় থাকতেন? একই মহল্লায় থাকতাম ওর সাথে। তখন আমি আবার যখন মেট্রিক পরীক্ষা কমপ্লিট করলাম দাখিল, তখন কলেজ যখন ভর্তি হয়েছি তখন আব্বু বলছে দেখ একটা জব কর। পড়ালেখা করছি ইন্টারে, তখন আবার জব করা শুরু করলাম। যখন জব করি তখন ওই জবের যখন চাকরি করি, জব করি ওই জায়গায় সব কিছু চলে। জানলেন কিভাবে? আমি যে কোম্পানি জব করি। কিসের জব ছিল এটা? এটা অ্যাক্সেসরি লেভেল কোম্পানির। আচ্ছা, লেভেল কোম্পানির জব ছিল, ওই জায়গায় সব কি কিছু কাজ করতে হতো ওখানে? ওইখানে আমি আপনার কি কাজ ছিল ওখানে? আমার ছিল মেশিন চালাইতাম। কিসের মেশিন? ওভেন কাটিং। গার্মেন্টসে? অ্যাক্সেসরি লেভেল কোম্পানি। ওকে, বলেন তারপর। ওই জায়গায় আমি জব করি। তখন ওই জায়গায়, কারণ এক জায়গায় জব করলে এক সেকশন থেকে আর সেকশন যাওয়া যায়, কোম্পানিটা ছোট ছিল, জি, ওরকম বৃত্ত ছিল না। তখন ওই জায়গায় আমি যখন জব করি এক সেকশন থেকে আরেক সেকশনে যাই, তখন ওই জায়গায় এইসব জুয়া চলে, খেলাধুলা চলে। খেলাধুলা হওয়ার পর ওদের সাথে আন্ডারস্ট্যান্ড, কারণ ওই সময় আমি কাজ করে আব্বু তার জানা না, কারণ কলেজ যাই মাসে 1-2 বার। তখন ওই সাথে যখন যাই তখন মাস শেষ যখন বেতন পাই, আমার আব্বা এক কথাই বলছিল তোর টাকা দিতে হইব না, তুই শুধু জব কর। তখন মাস শেষে বেতন পাইলে ওইখানে যাই বসে থাকতাম, খেলাধুলা কলেজ যদি হারতাম আর 1000 টাকা রাখতাম তাসের জন্য। লাস্টে তাস খেলবো আমরা, যে কাইট বলে বর্তমানে কাইট বলে, তখন তাস খেলতাম, 500-1000 টাকা লাগাইতাম আর সব খেলা লাগাই দিতাম। এই খেলাধুলা লাগাইতাম। আর যখন আমরা খেলতাম ওদের সাথে আন্ডারস্ট্যান্ড এমন হয়েছে বাকিও লাগাতো হতো, যদি বলতো না মাস শেষে টাকা দিবি আজকে লাগাতো, ওই তো ওকে। যেমন আজকে একটা খেলা গেল, আজকে লাগাই দিলাম ভাই, আজকে টাকা নাই, বেতন পাইলে টাকা দিব, স্যালারি পাইলে, তারা ওইটাই মানতো। তখন ওদের সাথে খেলতাম। আস্তে আস্তে এমন এক সময় যেছে যখন আমার বেতন 5,000 টাকা, আমি ধরতাম 15,000 টাকা বাজি ধরতাম। 15,000 টাকা বাজি ধরার পর আমি কীভাবে দিব তখন টেনশন হয়ে যায়, আরে বেতন 5,000 10,000 টাকা কোথা থেকে দিব। তখন আর বেশি নাম ধরা শুরু করি, 10,000 20,000 ধরা শুরু করি। ওকে, আপনার এই স্টোরিটা আমি কিছুটা কনফিউজ। আমাদের এখানে বেশ কয়েকজন এরকম যারা এইসব কাজে পয়সা ব্যয় করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। একটা খুব বিখ্যাত প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একজন এসেছিলেন, খুব বিখ্যাত একজন মৌলানা কিছুদিন আগে এসেছিলেন, তিনি বলেছেন। তো অলরেডি আপনার স্টোরির এসেন্সটা মানুষ জানে যে আপনার ঘটনাটা কোন দিকে যাচ্ছে, কিন্তু আপনার বলার স্টাইল যেরকম, এই জায়গাটা থেকে আমাদের লিসনাররা আসলে 2 ঘন্টা আপনার সঙ্গে থাকবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যেহেতু এটা একটা অডিও মিডিয়া এবং এখানে ঠিকমতো বলতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি আপনার যেভাবে গল্প আপনি করছেন তাতে আমাদের লোকজন, যেটা আমি দেখতে পাচ্ছি, রিপ্লাই যেটা দেখতে পাচ্ছি, তাতে খুব বেশি তারা এটাকে খুব বেশি মনোযোগ দিতে পারছেন না। আমি একটা কাজ করতে চাই প্রিয় শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানান যে ও আসলেই
বলার সুযোগটা পাবে কিনা পুরো 2 ঘন্টা। যেটা হয়েছে যে এই জুয়াটা করতে গিয়ে ওর জীবনটা অনেকখানি ধ্বংস হয়ে গেছে, সেই ধরনের স্টোরি। কিন্তু ওর যে ধরনের বলা, তাতে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন কিনা, ওকে সামনের দিকে সুযোগ দেওয়া উচিত কিনা, আপনাদের মতামতের উপরে আমি বাকি সময়টুকু কন্টিনিউ করব। যদি আপনি মনে করেন যে না, ওকে আসলে কন্টিনিউ করতে দেওয়া উচিত এবং ও কন্টিনিউ করুক, তাহলে আপনি ভোট প্রদান করবেন ইয়েস বলে। যদি মনে করেন যে না, ও যা বলছে সেটা আসলে শোনার মতো না, কিংবা খুব বেশি কনসেন্ট্রেশন প্রদান করাও যাচ্ছে না, তাহলে আপনারা ভোট প্রদান করবেন নো বলে। বাট দ্য স্টোরি ইজ ইম্পর্টেন্ট। সো যেটা করতে হবে, আপনাকে SMS করতে হবে। SMS করার নিয়ম, মানে ভোট দেবার নিয়ম হচ্ছে, আপনি লিখবেন ইয়েস অথবা নো। আমি আবারও বলছি, আপনি লিখবেন ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আমি আবারও বলছি, ইয়েস অথবা নো লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। একটি নাম্বার থেকে একটা মাত্র ভোট কাউন্ট করা হবে, সুতরাং বেশি বেশি SMS করার কোনো প্রয়োজন নেই। আমরা একটু পরেই জেনে নেব কম্পিউটারের কাছ থেকে SMS পোলের রেজাল্ট। আমি যতটুকু বুঝি যে এই কাজটা করতে গিয়ে আপনার পরিবারের একটা বড় ক্ষতি আপনি করেছেন, জি। এবং আমরা লিসনারদের মতামত পেলেই কেবলমাত্র আপনাকে কন্টিনিউ করতে দেবো। একটু বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার বাবার আয় রোজগার কতটুকু, সেটা আমরা আপনার কথা শুনেই আমরা বুঝতে পারছি। কত পরিমাণ আপনি আপনার পরিবার থেকে লস করেছেন, কি পরিমাণ অ্যামাউন্টের অর্থ, মানে কি কত টাকা লস করেছেন? প্রায় 4.5 লক্ষ। 4.5 লক্ষ। এটা আপনার ফ্যামিলি জানে? ফ্যামিলি জানে 2.5 লক্ষ। বাকি 2 লক্ষ আজকে অনুষ্ঠানের মাধ্যমে জানলো। জি। এই টাকাগুলো কি এখনো ধার অবস্থায় আছে? 1 লক্ষ টাকা ধার অবস্থা আছে। তো আপনি চলেন কিভাবে এলাকায়? চলি মানুষের উপরে দেখ, আমার আব্বু এমন, আমার আব্বু অনেক কষ্ট পাইব, সব অনেকটা জানলে যা জানছে তাই ম্যানেজ করে দিব। এখনো কি এসবের মধ্যে আছেন, নাকি এখান থেকে সরে এসেছেন? এর মধ্যে সরে আছি, কিন্তু অনেক নেশার মধ্যে আসক্ত। এখন নেশা করেন? জি। কি নেশা করেন? ইয়াবা, শুকনা, গাঁজা। এগুলো পান কোথায়? এটা আমাদের গ্রামের যখন থাকে যারা তো আপনি খায়। বোঝেন না এগুলো খারাপ জিনিস? জি বুঝি। যখন টাকা আসছি তখন এমন হয়েছে, শুধু খাইতাম, আমি জীবনে কল্পনা করি ওই নাই। টাকা আসার পরে গিয়ে আপনি মূলত এগুলোর প্রতি এফেক্টেড হয়ে যান। Affect হয়েছে। মানে যখন- টাকা যেহেতু পকেটে আছে, সুতরাং খাইতে থাকি যা জি। ইচ্ছা করি। এছাড়া অন্য ধরনের কোনো অনৈতিক কাজ করেছেন? মেয়েদের সঙ্গে মেশা, উল্টাপাল্টা করা, ফিজিক্যালি রিলেশন এগুলো করেছেন? মানে কোনো কিছু বাদ দেননি আর কি? জি না। আপনার গলার যে অবস্থা আজকে, আপনার যে অবস্থা, এটা কি মূলত নেশা করার পর থেকে এরকম, নাকি আগে থেকে এরকম ছিল? আগে দেখতে আগে থেকেই ছিল। কথা গুছিয়ে বলতে পারেন না, এবং ঠিকমতো বলতেও পারছেন না। আপনি পড়াশোনা কমপ্লিট করেছেন না? এখনো পড়ালেখা করি। কিসে পড়েন? বিয়ে পড়তেছেন। ভবিষ্যতে চিন্তা কি, বেরোতে পারবেন এই জায়গা থেকে, নেশা থেকে বা অন্য কোনো? যে অবশ্যই চিন্তা ভাবনা আছে এখান থেকে বেরো পরে। লাস্ট কবে নিয়েছেন লাস্ট নেশা? গতকালকার আগের দিন। গতকালকের আগের দিন। কি নিয়েছেন? ইয়াবা। ইয়াবা। কত টাকা লাগে একটা নিতে? 120 টাকা। 120 টাকা। এটা যে খান, এটা খেলে কি হয়? এটা খেলে একটু চোখ মুখ লাল হয়, যেমন বুকের ভিতর যেমন শুকনা মুখনা লাগে ওরকম। এই শুকনো লাগে, লাভটা কি? লাভটা কিছু না, যেমন একটা অনুভূতি লাগে, ভালো লাগে, দূর খাই এরকম লাগে ফিলিংসটা। মানে সিগারেটের মতো অবস্থা? সিগারেটের মতো। সিগারেট এমন একটা জিনিস, খাওয়ার পর সিগারেটটা না খেলে মাথাটা অন্যধরন হয়ে যায়, খাওয়ার পর সিগারেটটা লাগে। প্রিয় শ্রোতা, আমরা বিরতি থেকে ফিরে এসে আসলে অডিও মিডিয়াতে না বুঝলে সমস্যা, বলারের স্টাইল যার তার, কিন্তু না বুঝতে পারলে এটা নিয়ে আসলে আগানো খুব মুশকিল। তারপরেও আপনাদের অনুমতি চাচ্ছিলাম, আপনারা যেটা বলবেন সেটাই। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 85% হচ্ছে নো ভোট, মানে ওনারা বলছেন যে আসলে কন্টিনিউ করতে দিতে চান না। আদনান, আমি সরি, আমাদের বিষয়টা সম্পূর্ণই আমাদের শ্রোতাদের হাতে, তারা যেটা বলেন সেটাই আসলে কন্টিনিউ হয়। আপনার এই যে আপনার গল্পটা শুনতে চাচ্ছে না বা শোনার জন্য আপনাকে ফ্লোর দিতে চাচ্ছে না, আপনার লিসনারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা একেবারে শেষ বেলায়? আমি একটা কথাই বলতে চাই, আমি যেসব কাজগুলি করেছি এইসব জিনিসগুলা যেন কেউ আর না করে, কারণ একটা ছেলের কাছে একটা পিতামাতা অনেক কিছু চাওয়ার থাকে। এসব নেশা আসক্ত না হওয়া মাদকের দিকে। আর আমি আপনাদের কাছে থ্যাংক ইউ। এবং আপনি নিজে এটা ফলো করেন, আপনি মানুষকে উপদেশ দেওয়ার আগে নিজে আগে ফলো করেন, কারণ গত পরশুদিন আপনি ইয়াবা নিয়েছেন, আপনি একটু আগে বলছিলেন। আপনি নিজে যদি এটা বুঝে বের হয়ে আসতে পারেন তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। প্রিয় শ্রোতা, আমরা যেহেতু তাকে আর ফ্লোর দিচ্ছি না, আমাদের অনুষ্ঠানের সময় বাকি আছে, আমরা আরও একজন গেস্টকে আমাদের স্টেজে আমন্ত্রণ জানাবো। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন।
মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096101001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। তারা তাদের ভুল বুঝতে পেরে, পরিণতি বুঝতে পেরে, নিজের বিবেক বোধের জায়গা থেকে লাখ লাখ মানুষকে সচেতন করবার জন্যে আমার সামনে খুব কাছাকাছি একটা চেয়ারে বসে নিজের জীবনের ভুলগুলো বলেন। সুতরাং তাদের দিকে আঙ্গুল তোলা আমাদের উদ্দেশ্য নয়। আজকের এই গল্পটা অনেকখানি নিজের সীমাবদ্ধতার জায়গা থেকে, ফিলিংসের সীমাবদ্ধতার জায়গাটা থেকে আপনাকে অনেকখানি গেস্টের দিকে আঙ্গুল তোলার জন্যে ইমোশনের জায়গাটা থেকে বারবার ভেতর থেকে তাড়িত করবে। কিন্তু আপনাদেরকে প্রথমেই বলে নিচ্ছি, যিনি গেস্ট তার জায়গায় নিজেকে চিন্তা করুন, তার জায়গায় আপনি যাতে কখনো এরকম ভুল না করেন, সেজন্যই আমাদের এই অনুষ্ঠান। সুতরাং গেস্টের দিকে আঙ্গুল তোলা নয়, আঙ্গুলটা নিজের দিকে তুলুন। ওকে শুনে আপনি ভালো থাকুন, ওর পরিণতি জেনে আপনি ভালো থাকুন। শুরু করছি আমাদের সিক্রেটস, এবং একই সাথে আমি আপনাদেরকে বলবো ঢাকা এফএমের যে পেজটিতে আপনারা যারা কানেক্টেড আছেন কিংবা আমার পেজটিতে যারা কানেক্টেড আছেন, এখানে যে পোস্ট দেওয়া হয় ফেসবুক পোস্ট, সেখানে আপনারা কমেন্টস করবেন, প্লিজ কমেন্টস করবেন এই গল্পটা চলাকালীন সময়ে। কারণ যে কমেন্টসগুলো আপনারা করছেন এখানে, গেস্ট যিনি আসেন তিনি প্রত্যেকটি কমেন্টস এবং আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, সুতরাং কমেন্টস করবেন। ওকে, প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন। শাকিল হোসেন, আপনি তো সিক্রেটস অনুষ্ঠানটা শোনেন। জি। আপনার কখনো কি মনে হয়েছে যে এই অনুষ্ঠানে গিয়ে যদি আমি আমার কথাগুলো বলি, সেটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে? না, কেন মনে হয়নি? আমার কাছে মনে হয় যে আমি যদি এটা বলি তাহলে আমার আমার ভিতরে যতটুকু সেন্সিটিভ বিষয়গুলো আছে এগুলো সবাই জানতে পারবে। আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো অন্য করবে না। রাইট। এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন যে ভাইয়া, তোমার এখানে যারা আসেন মানে সিক্রেটস অনুষ্ঠানে, অনেক বড় বড় ভুল করা, অপরাধ করা মানুষ, তাদের কি কোনো সমস্যা হয় না? তাদের পরবর্তীতে কোনো সমস্যা হয় না? এই প্রশ্নের উত্তর আমি মোটা দাগে যেভাবে দেই, যে আমরা তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করি এখানে, সামাজিকতার কথা চিন্তা করে, আইনি কথা চিন্তা করে, সমস্ত কিছু চিন্তা করে, যাতে করে তার ব্যক্তিগত জীবন এবং একই সাথে সামাজিক জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এবং সেই অর্থে আপনি একেবারে নিশ্চিত থাকতে পারেন, কারণ এই মানুষগুলো নিজের বিবেকের তাড়না বোধ থেকে মানুষের উপকার করতে আসে। উল্টো তাদের ক্ষতি হোক, এটা নিশ্চয়ই আমরা চাইব না। সুতরাং সেদিক থেকে আপনি একেবারে নিশ্চিত থাকতে পারেন। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা ফোন দেবেন আমাদেরকে এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904। শাকিল, ফ্লোর দিচ্ছি আপনাকে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। জি জি, আমি ছোটবেলা থেকেই বলতে চাই। নিশ্চয়ই। আমি ছোটবেলা যখন, আমি গল্পের সুবিধার জন্য একটু বলে রাখি যে আমার মা নেই, বাবা আছেন, তবে বাবা থেকেও না থাকাই সমান কথা। এটা কি আপনি ওই ছোটবেলার গল্পের কথা বলছেন? জি। আচ্ছা, তো জন্মের পরে আপনি আপনার মাকে কখনো দেখেননি? না। কেন দেখেননি? আমি আমার চাচির কাছে মানুষ হয়েছি ছোট থেকে। ওকে। তো আমার চাচি অনেক ভালো ছিল। আমার কি শুনেছেন আপনি মা না থাকার গল্পটা কি? আমি যতটুকু শুনছি, আমার মার বাসা ছিল নোয়াখালী। আচ্ছা। হ্যাঁ, আর নোয়াখালী মানুষ কিরকম হয় সেটা অনেকেরই পরিচিত আছে। আচ্ছা। আর তাছাড়া আমার মা, আমার যখন 7 মাস বয়স ছিল, আমাকে, আমাদের তো টিউবওয়েল কল, টিউবওয়েল কলের ড্রেনের মধ্যে ফালাই দিয়ে থয়ে চলে গেছিল। এমন অবস্থায় আমি মানুষ হয়েছিলাম। এটা আপনি চাচার কাছ থেকে শুনেছেন? জি, এবং প্রতিবেশীর কাছে শুনেছি। ড্রেনের ভিতরে কেন ফেলে দিয়ে গেছিল, কারণটা কি? কারণ আমার বাবার সাথে একটু গন্ডগোল হয়েছে, গন্ডগোল হওয়ার কারণে আমাকে ফালাই দিয়ে চলে গেছে। এই স্মৃতিটা নিয়ে আপনি বড় হয়েছেন? জি। চাচা চাচি বা আরো পাড়া প্রতিবেশী আপনাকে বলেছে মার সম্পর্কে এই কথা? জি। যখন আপনার জ্ঞান হয়েছে তখন কি মাকে গিয়ে কখনো এই প্রশ্নটা করার সুযোগ পেয়েছেন যে মা, তুমি আমাকে কেন ট্রেনের ভিতরে ফেলে দিয়ে চলে এসেছিলে? না, সুযোগ পাইনি তো কখনো। তো তাকে এখন পর্যন্ত তার কোনো খবরই পাইনি আমি। জানেনও না আপনার মা কোথায় আছে? না। কেউ আপনাকে কখনো বলেওনি? না, কেউ কখনো বলেনি। আপনার কখনো জানতেও ইচ্ছা করেনি, বের করতেও ইচ্ছা করেনি?
না, আমার ইচ্ছা করেনি। কখনোই করেনি? না। কেন করেনি? কেন করেনি? আমার ইচ্ছে করতো। আমি এখন আমার বয়স 23। হ্যাঁ, তো এই পর্যন্ত একটা বারের জন্য আমার একটা সন্তান আছে, সন্তানটা কেমন আছে, আমার মা কখনো কিরকম আছে, কখনো দেখতে আসেনি। দেখতে আসেনি। তো সেই কারণে আমি কখনো আমার মাকে আমি কখনো দেখতে চাইও না। এই ঘটনার সত্যতা আমরা জানি না যে মা তাকে ড্রেনের ভিতরে আদৌ ফেলে গিয়েছিল কিনা, বা মা আসলে কি পরিস্থিতিতে তাকে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল। তবে ও যেটা বলেছে সেটা 100% কারেক্ট। এই জায়গাটা থেকে ওকে আমার বলার কিছু নেই যে আমার বয়স 23 বছর, এই 23 বছরে একবারের জন্য ও মা আমাকে দেখতে আসেনি। সেই জায়গাটা থেকে ও মায়ের প্রতি রাগ করতেই পারে, কিন্তু এই ড্রেনের ব্যাপারটি নিয়ে আমার বলার সেটা হলো, মাকে নিয়ে কেউ একজন বলেছে এক কথা, সেটা সন্তান হিসেবে আমি হয়তো ছোটবেলায় বিশ্বাস করেছি, কিন্তু আমার প্রাপ্তবয়স্কে সময় হয়ে গেলে আমি সেটাই বিশ্বাস করে মার কাছ থেকে দূরে থাকবো, সেটা একেবারেই অনুচিত। কজ ঘটনা তো উল্টোটাও হতে পারে যে মার কাছ থেকে দূরে রাখার জন্য আমাকে এটা বলা হয়েছে, কিংবা ড্রেনে ফেলার পেছনের কারণটা তো আমি জানি না, যেটা জানলে হয়তো বা আমি নিজেও বুঝতে পারবো যে হ্যাঁ, মার জায়গায় যদি আমি থাকতাম তাহলে ড্রেনে না, হয়তো আরও অন্য কোনো কিছু করতাম। দেখুন, কখনোই নিজের ইমাজিনেশন দিয়ে কোনো গল্পকে জাজ করবেন না, কজ মানুষের যার যার জীবনে যেটা ঘটে সেই আসলে জানে যে ঘটনার ইম্প্যাক্ট আসলে কি দাঁড়াতে পারে। আদারওয়াইজ ইট ক্যান বি ইমাজিন। ওকে, বলুন, একেবারে ছোটবেলায় আছি আমরা। জি, আমার যতটুকু মনে আছে সেখান থেকেই বলতেছি। আমার যখন 9 বছর বয়স, তখন আমি ফার্স্ট স্কুলে ভর্তি হই। হ্যাঁ, তখন আমি ফার্স্ট স্কুলে ভর্তি হই 9 বছর বয়সে, কারণ আমাদের ফ্যামিলিতে অনেক অভাব ছিল। আচ্ছা। অনেক অভাব ছিল, এমন সময় গেছে আমরা 3 বেলার খাবার একবারও পাইনি। আমার চাচি একটা বাসা বাড়িতে কাজ করতো, আর আমার চাচা তখন অনেক অসুস্থ ছিল। তো তখন আমরা 3 বেলার খাবার একবারও পাইনি। আমি পড়বো কিভাবে? রাইট। একটা কলম কেনার টাকা নেই, সেখানে আমরা পড়বো কিভাবে? তারপরেও আমি অনেক চেষ্টা করছি এই পড়াশোনা করার জন্য। তো আমি তখন 9 বছর বয়সে ক্লাস 1-এ ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ভর্তির রোল ছিল আমার 82 ভর্তি রোল। তো তখন আমি পড়াশোনা করতে থাকি, একটু একটু এরকম করেই পড়তেছি। কখনো আমি ক্লাস 1-এ যখন পরীক্ষা দিতে গেছি, আমি সকালবেলা কোনো কিছু খেয়ে যাইনি। আমার পরীক্ষা দিতে দিতে দুপুর হয়ে যাচ্ছে, আমার হাতের কলম লিখতেছে না, এরকম একটা পরিস্থিতি। তো তারপরেও আমি পরীক্ষা দিছি, অনেক ভালো হয়েছে পরীক্ষা। তারপরেও আমার পরীক্ষা ক্লাস 2-তে আমার 24 হয়েছিল আমার পরীক্ষার রেজাল্ট। তো এরকম রেজাল্ট ভালো দেখে আমার স্কুল থেকে অনেক সহযোগিতা করে, কলম টলম বই খাতা সম্পূর্ণ তারাই দেয়। তো আমার ওই দিক দিয়ে আমার একটু পড়াশোনা করতে সুবিধা হতো। জি। তো তারপর পড়াশোনা করতে করতে আমি তখন ক্লাস 3-তে উঠলাম। ক্লাস 3 পরীক্ষা এখনও দেইনি। তো আমাদের বাড়িতে তো এমনিতেই অভাব চলতেইছে। বাবা মানে এমন একটা অসুস্থতা হয়েছিল, মানে যাকে আমি বাবা বলতেছি সে আমার চাচা, তাকে আমি বাবা বলেই ডাকি, এবং আমার চাচিকেও আমি মা বলেই ডাকি। আপনার আসল বাবা কোথায় গেল? আমার আসল বাবার কোনো খবর নেই। মানে আমার আসল বাবা আমার 7 বছরের যখন বয়স ছিল, তখন আমার মুখে ঘা হয়েছিল। আমি ভাত জিনিসটা আমি খাইতে পারি না। আমি শুধু 3 বেলায় একটা চা খাই। সেই চা খাওয়ার জন্য আমার চাচি তো বাসায় নেই, আমার চাচাও তখন ছিল না, চাচা বাইরে ছিল। তো তারপর বাবাকে আমি বলি যে আমি একটা চা খাবো, আমাকে একটা চা কিনে খাওয়াও। আমাকে সে চাটা খাওয়ায়নি, আমাকে ওখান থেকে বাড়ির উঠান থেকে শটাইতে বাইরে ফেলে দিয়েছিল। এরকম একটা অবস্থায় ছিলাম আমি। আমার বাবা বা মা, আমি কখন এরকম আদর পাইনি। যে যার বাবার কাছ থেকে কখনো এই ধরনের ট্রিটমেন্ট পায়নি, সে কখনো বিলিভ করতে পারবে না যে কারো বাবা কখনো এরকম কোনো কিছু করতে পারে। এটা খুব বড় ফেইলার যে সন্তানকে আপনি ভালোভাবে মানুষ করতে পারবেন না, তাকে পৃথিবীতে আপনি কেন আনলেন? কত বড় ফেইলার হতে পারে এটা, আনথিঙ্কেবল। তো এই চাচা চাচির কাছেই মানুষ হয়েছেন আপনি, এবং এরপর বাবার খোঁজ খবরও ছিল না কোথায় গেছে, কি করতেছে? না, ওই তারপর থেকে বাসা থেকে চলে গেছে। আর কোনো ওই আমাকে মারার পর থেকে মানে আমার চাচি আসে অনেক বকাঝকা করে যে কেন তুমি ওকে মারলা, কেন তুমি ওইভাবে একটা চা তুমি খিলাতে পারো না, তুমি কিসের বাবা হইছো, তুমি কেন জন্ম দিছো?
এরকম করে বলে তোমাকে খাওয়াইতে হবে না, আমি আসে খাওয়াবো, তুমি তিনটা টাকা দিয়ে তুমি তা খাওয়াইতা, আমি আসে তোমাকে টাকা দিতাম, তোমার সমস্যাটা কোথায় ছিল, তুমি তাকে কেন মারতে যাবা, এরকম একটা তখন বাবা ওই কথাবার্তা শুনে চলে যায়। আর তখন থেকে আমি চাচাকেই আমি বাবা মা বলে রাখি। আমার অনেক ভালো, আমার চাচা অনেক। ওনাদের কি ঘরে কি বলবো? আর কোনো সন্তান ছিল? ওনাদের ঘরে কি আর কোনো ছেলে মেয়ে ছিল আপনি ছাড়া? একটা মেয়ে ছিল। একটা মেয়ে ছিল। জি। আপনার চেয়ে বয়সে কম বড় না ছোট? বড়। বড়। আমি যেটা বুঝলাম যে এই চাচাকেই আপনি আপনার বাবা বলে ডাকতেন জি। এবং এই চাচাই আপনাকে পিতৃস্নেহে বড় করেছে। জি। ওকে, প্রিয় শ্রোতা, এখন থেকে শুরু করে পুরো গল্পের মধ্যে উনি যাকে বাবা বলে সম্বোধন করবে তিনি আসলে তার চাচা, এবং তার জন্মদাতা বাবা এবং মা তার প্রতি কী ব্যবহার করেছে সেটা আপনারা জেনেছেন। খুব ভালো করে লক্ষ্য রাখবেন, কারণ এই চাচা আজকের এই সিক্রেটসে খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। আমার তো এখনই গা শিউরে উঠেছে। বলেন। হ্যাঁ, তারপর আমি ওই ক্লাস 3-তে উঠলাম। ক্লাস 3 পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দিন অবস্থায় আমি আমাদের ওখানে মেলা হয়, তখন চাচার মানে ওই অসুস্থতার কারণে কাজ করতেই পারে না। জি। মানে কি একটা অসুস্থ হয়েছিল জানি না সঠিক, আমি তখন বুঝতাম না। তো এখন বুঝি। তো এখন কাজ কম করতে পারতো, তো একটা ডিউটি শুধু মানে বসে থাকা কাজ ছাড়া তেমন কিছু করতে পারতো না। তো নাইট গার্ড ছিল আমার চাচা। তো আমি তখন ওই এটা হচ্ছে আপনার 2010 সাল। 2010 সালে আমাদের ওখানে স্টুডিয়ামে মেলা হয়, আন্তর্জাতিক শিল্প মেলা, প্রত্যেক বছরই হয়। তো ওই মেলাতে আমি ওই চানাচুর ভাজতে যাই, যে চানাচুর ভাজলে পরে কিছু টাকা আসবে আমার ফ্যামিলি। মানে চানাচুর ভাজা বিক্রি করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চানাচুর ভাজা বিক্রি করবো বলতে গেলে অন্যের দোকানে আমি চানাচুর ভেজে দিই। ও আচ্ছা আচ্ছা, আপনি অন্য দোকানে চানাচুর ভেজে, মানে এক ধরনের মানে এটাকে কি বলা যেতে পারে, দিনমজুর খাটা আর কি, যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। তো তখন ওখানে গেলে পরে 20 টাকা 30 টাকা করে দিত প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন মাত্র? হ্যাঁ, 20 টাকা 30 টাকা করে দিলে আপনার হচ্ছে 1 কেজি চাউল হতো। কোনো রকম 1 কেজি চাউল হলে আমাদের 3 বেলা খাওয়া হতো। তো আমি ওই 30 টাকার জন্য প্রতিদিন দিতাম। তো এখন ওখানে গিয়ে 4 দিন 5 দিন খাটলাম। মেলাটা যেহেতু 1 মাস থাকে, 5 দিন খাটলাম। 6 দিনের মাথা আমি স্টুডিয়ামের সামনে অনেক প্রসাবের চাপ দিছিল। স্টুডিয়ামের সামনে আমি প্রসাব করতে গেছিলাম এক সাইটে। তো প্রসাব করতে গিয়ে ওই সময় কারেন্ট গেছিলো আমাদের ওখানকার একটা, মানে কি বলবো, ওর সবাই পড়েছে, ওকে সবাই চিনে, মানে ওর পুলিশের খাতায় নাম আছে এরকমটা। তো কারেন্ট গেছিলো, তখন ও আমাকে মানে গলায় চাকু ধরে। তো আমার গলায় চাকু ধরে, আমি ওকে বললাম কি ভাই, আমার গলায় চাকু ধরে, আমার কাছে তো তেমন কিছু নাই যে তুমি আমার কাছ থেকে নিবা। রাইট। তো তারপরেও সে আমাকে ধরে ওই পাশে মানে একটা বাসা ছিল 6 তালা ওদের ওখানে। তো ওই 6 তালা বাসার সাইডে নিয়ে যায় রাখে, মানে দেখলে ও একটা সানসেটে রাখে। মানে আমি ওখানে প্রসাব করতে গেছিলাম, যে ওখানে কিছু একটা করতেছে সম্ভবত আমি দেখবো, এটা মনে করে সে আমাকে ওখানে বেঁধে সে উপরে নিয়ে যায়। আচ্ছা, মানে সানসেটের উপরে নিয়ে শোয়ায় রাখে। সানসেটের উপরে, মানে হ্যাঁ। জানলা যে সানসেট থাকে ওটার উপরে। হ্যাঁ। তো সেখানে আমি শুয়ে থাকি। তারপর ও ওখানে মানে কিছু চুরি করার জন্য গেছিল। তো কি চুরি করতে গেছিলো সেটা আমি জানি না। তো আমি পরীক্ষা দিন অবস্থায় ছিলাম, আমার পকেটে একটা স্ট্রোপলার ছিল, শুধু মানে পিন মারার জন্য শুধু স্ট্রোপলার ছিল আমার কাছে। স্ট্যাপলার? হ্যাঁ, স্ট্যাপলার। তো ওই জিনিসটা আমার পকেটে ছিল। তো ও কি করতেছিল জানি না, এরকম করতে করতে ওর বাসার মালিক আসে, তাকে দেখে ফেলার ফলে ও দৌড়ধাপাতে পালানোর পরে পুলিশ চলে আসে কিছুক্ষণ পরে। পুলিশ? হ্যাঁ, পুলিশ এসে অলরেডি আমাকে দেখে। ওখানে দেখার পরে পুলিশ আমাকে ধরে। পুলিশকে আমি অনেকবার বলছি যে আমি এইসবের মতো কোনো জড়িত না। আপনার তো হাত পা বাঁধা থাকার কথা ওইখানে। হাত পা বাঁধা, আমি হাতের বাঁধনটা খুলছিলাম। মানে যেই সময়টা আমাকে ধরছে সেই সময়টাতে আমি হাতের বাঁধন খুলে ফেলছি। আচ্ছা। হ্যাঁ, তো হাতের বাঁধন খুলে আমি পায়ের বাঁধনও খুলে ফেলছি। সেই সময়টাতে আমাকে ধরছে পুলিশ। হ্যাঁ, তো ধরার পরে ওটা রাত্রি 4টায় আমাকে ধরছে। ধরার মানে পরে কি এতক্ষণ ধরে, এই সন্ধ্যার সময় ধরে নিয়ে গিয়ে আপনাকে রাত 4টা পর্যন্ত ওখানে রেখেছে? হ্যাঁ, রাত 4টা পর্যন্ত আমি ওখানে ছিলাম। রাত 4টার পরে আমি পায়ের বাঁধন খুলতে পারছি। আচ্ছা, মানে হাতের আপনাকে বাঁধন ধরেছে কখন? ঘটনাটা হচ্ছে রাত 12টায়। আচ্ছা, ঘটনাটা ঘটেছে, আপনাকে ধরেছে রাত 12টার দিকে। হ্যাঁ,
ধরে নিয়ে গিয়ে 4টা পর্যন্ত আপনাকে সানসেটের ওপর রেখেছে। হ্যাঁ। আচ্ছা, তারপর তো 4টার পুলিশ আসলো কার ডাকে শুনে? পুলিশ ওই মালিকের ডাকে আসছিল, আচ্ছা। আসে পুলিশ ওখানেই ছিল এবং মেলাতে তো এমনি নিরাপত্তা আচ্ছা, দেওয়ার জন্য ছিল, ওকে। ওখানেই ছিল পুলিশ। ওখান থেকে ডেকে নিয়ে এসছে পুলিশকে। হ্যাঁ, হ্যাঁ। তো তারপর মানে 4টার সময় আমি যখন হাত পা খুলে ফেলে মানে নামার পরিস্থিতি, সেই সময়তে মালিক আবার দেখে যে সানসেটের উপরে কে। হ্যাঁ, হ্যাঁ, সানসেটের উপরে কে। তো তারপর ওই পুলিশরা সঙ্গে সঙ্গে এসে আমাকে ধরে ফেলার পরে মানে আমি অনেকবার বলছি, তারপর আমাকে বিশ্বাস করেনি কখনো। তো বিশ্বাস যখন করেনি তখন তারা আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে ওই ছেলেটাকে তো আমি চিনি, সে তো সবার পরিচিতই। তারপর তার নামটা আমি বলার সঙ্গে সঙ্গে তাকে ধরার পরে সকালবেলা তাকে ধরছে বাসায় গিয়ে। ধরার পরে আমাকে মারধর করেনি অবশ্য, চর থাপ্পড় মারছে, কিন্তু আমাকে ওখান থেকে ছেড়ে দিবে থানা থেকে, সে ছেড়ে দেওয়াটা আমাকে দেয়নি। তো ওরা বলছিল যে তোমাকে আমি ছেড়ে দেবো, তুমি নামটা বলো। তা আমি তো নাম অবশ্যই বলবো, আমি তো এখানে কোনো সন্ত্রাসী না, আমি চুরিও করিনি, কিন্তু নাম অবশ্যই বলবো। তো তারপর তারা বিশ্বাস করেনি, তারপরে তাকে ধরার পরে দুজনকে একসঙ্গে চালান দিল এবং ওর সঙ্গে আপনাকেও দিয়ে দিল চালানে। হ্যাঁ, শুধু ওই স্টপলার দিয়ে মাত্র 800 টাকার মামলা। স্ট্যাপলার দিয়ে 800 টাকার মামলা দিল পুলিশ। হ্যাঁ। 800 টাকার মামলা কি হিসেবে? ওই স্টপলার আর হচ্ছে ওই সাইটে এমনি ভাঙ্গাচোরা ঘড়ি ছিল, ওগুলা মিলে ধরছে। এগুলা মিলে 800 টাকার মামলা ধরছে। আচ্ছা। তারপরে আমাকে চালান দেয়, কোর্টে ওঠানোর সুযোগ হয়নি। বিকাল 4টার দিকে চালান দেয়, কোর্ট থেকে ডাইরেক্টলি অনুমোদন দিয়ে দেয়। হ্যাঁ, অনুমোদন দিয়ে দিছে, দেখেইনি, দেখার আগেই তারা অনুমোদন দিয়ে দিছে। তখন জেলে গেলাম। তখন আমি তো মানে হাজতি না, কোয়াইদি। জেলে চলে গেলেন? হ্যাঁ। কি বলেন আপনি? মাই গুডনেস। আপনি কোর্টে গিয়ে কোনো কিছু বলার সুযোগ পাননি? না। দেখেই আপনাকে জেলে দিয়ে দিল? আমাকে দেখেইনি, না দেখেই তারা অনুমোদন দিয়ে দিছে। হোয়াট আ শেম ম্যান। ওকে, তারপর আমি যখন জেলে যাওয়ার পরে তো অনেক কান্নাকাটি করি। তবে আমার ফ্যামিলি খবর পেলো, চাচাচাচি খবর পেলো? আমার ফ্যামিলি খবর পাইছে 5 দিন পর খবর পাইছে। ততক্ষণ আপনি জেলে? হ্যাঁ। কয়েদির জায়গায় ছিলেন? হ্যাঁ, বলেন। তারপর খবর পাইছে, খবর পাওয়ার পরে তো আমাকে জামিন করবে সেই সামর্থ্য তো নাই। রাইট, আপনি জেলে ছিলেন, আপনি 1 কেজি চাল কেনার জন্য আপনি কাজ করছেন, চানাচুর ভাজছেন, সামর্থ্য কোত্থেকে আসবে তাদের? যেটা আপনি বলছিলেন যে আপনি জেলে গেলেন, ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনার জীবনে জেলের, আমি একটু শুনতে চাই, কি দেখলেন ওখানে? তো তারপর আমি জেলে গেলাম। ওখানে মানে আমাদের ওখানে 5টা ওয়ার্ড ছিল। জি। ওখানে কিশোর ওয়ার্ড ছিল। তো কিশোর ওয়ার্ডের মধ্যে বৃদ্ধ রাখা হতো এবং কিশোর যারা তাদেরকে রাখা হতো। এই এদের এই 2 মিলে একটা রাখা হতো। তো ওখানে থাকি, দায়িত্ব আমি অনেক কান্নাকাটি করি। তারপরে ওরা আমাকে সান্ত্বনা দিত। মানে জেলে সবার থেকে ছোট আমি ছিলাম। আরও ছোট কম বয়সী ছেলেপেলে আছে, কিন্তু সবার থেকে ছোট আমি ছিলাম। তো তারপর তারা আমাকে ওখান থেকে করে, তারপরে বাসায় যখন খবর দেয় 7 দিন পরে আমাকে দেখতে আসার পরে অনেক কান্নাকাটি করা হয়। কান্নাকাটি করার পরে সমশিবা অফিসে তারা গেছিলো। আমার বাবা সমশিবা অফিসে গেছিলো। সমশিবা অফিস থেকে তারা দেখতে আপনার চাচা? হ্যাঁ, চাচা। সমশিবা অফিস থেকে তারা দেখতে আসছিল আমাকে জেলে। তো দেখতে আসার পরে আমাকে দেখে, সবার ছোট আমি, বয়সও কম। তবে তারা বয়স দিয়েছিল সেখানে 15 বছর, আমার সার্টিফিকেট হিসাবে তখন বয়স ছিল আমার 12 বছর। তো তারপর তারা দেখতে আসার পরে 1.5 মাস পরে জামিন হয়েছে। 1.5 মাস আপনি জেলে থাকলেন? হ্যাঁ, 1.5 মাস জেলে থাকলাম। কিন্তু জেলে থাকা অবস্থায় বেশ কয়েকজনের সাথে পরিচিত হয়। আচ্ছা। তো তার মধ্যে আমাদের ওখানকার বিখ্যাত সন্ত্রাস ছিল পলসন। কি নাম? পলসন। হ্যাঁ। আচ্ছা। এখন মৃত। এখন সে মারা গেছে? কিভাবে মারা গেছে? এখন তাকে ওই অন্যরাই মারছে, বিরোধী দলেরাই মারছে। বাকি সন্ত্রাসীর যারা ছিল, ওর অপোজিশনে যারা ছিল, তারা মেরে ফেলেছে। আচ্ছা, তো পলসনের সঙ্গে আপনার পরিচয় কিভাবে? পলসনের সাথে ওই একসঙ্গে ওই দুপুর 3টার সময় ছেড়ে দিত। কোন এলাকার সন্ত্রাসী উনি? ও আমাদের ওখানকার সদরের। আপনাদের ওখানকার বলতে কোথায়? চিটাগং? এটা বগুড়া। হ্যাঁ। বগুড়া কোথাকার এটা? এটা বগুড়া আপনার হচ্ছে কালাই থানা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়া। আপনার বাড়ি বগুড়া? হ্যাঁ। আচ্ছা, তো মস্তান গড়ে ওই সময়টাতে আপনি হচ্ছে
পলসনের সঙ্গে পরিচিত হচ্ছেন। সো বগুড়ার কালাই থানার হচ্ছে হলো আপনি যেটা বলছিলেন যে সে সন্ত্রাসী ছিল। ওকে, তারপর? হ্যাঁ, তো তারপর ওই তার সাথে দেখা হওয়ার পরে সে আমাকে ভালোবাসতো। মানে জেলে তো খাবারের আইটেমে একটু সমস্যা হতো, তো সকালবেলা যেহেতু রুটি শুধু ছিল, সে আমার জন্য খিচুড়ি কোনো একটা আইটেম পাঠাইতো। ব্যাকগ্রাউন্ডে আছি আমরা প্রিয় শ্রোতা, একটা সুন্দর ভবিষ্যৎ কিভাবে নষ্ট হয় সেই জায়গাটিতে আমরা আছি, এবং নষ্ট যার জন্য আমরা করছি সে আমাদেরকে কতটুকু নষ্ট করে সেটাও আমরা দেখাবো। নষ্ট করে কি সে ভালো থাকে, তার জীবনটা কি হয় সেটাও আপনারা জানবেন। সিক্রেটস, একজনের সিক্রেটস 1000 জনের জন্য শিক্ষা। মনে রাখবেন, আজকে যিনি গেস্ট তার দিকে আমরা আঙ্গুল তুলব না, তাকে নিজের জায়গাটায় বসাবো যাতে করে আমরা তাদের মতো করে ভুল না করি। ইন দ্য মিন টাইম চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আরজি কিবরিয়া নামে আছে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন। ইন দ্য মিন টাইম আপনি চলে আসতে পারেন ঢাকা এফএমের পেজটিতেও। ঢাকা এফএমের পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/ILoveDhakaFM। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096101001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। ফিরছি 2 মিনিট পর। আর শাকিল এসছে বগুড়া থেকে। শাকিল, তারপর? জি, তো তারপর কোনো একটা আইটেম পাঠাতো আমাকে খাবারের জন্য। তো তার এইভাবে 1.5 মাস কাটলাম। যখন জাবিন হয়, আমার জাবিনের সময় সে আমাকে একটা অ্যাড্রেস দিচ্ছিল। পলসন? হ্যাঁ, অ্যাড্রেসটা আমার হাতে লিখে দিয়েছিল ছোট ছোট করে, যাতে যেন বুঝতে না পারে, চেক করে। আর তাছাড়াও জেলেও আর পাওয়ার ছিল অনেক পলসনের। হ্যাঁ, যেহেতু আমি এটা কালাই থানাতে ধরা পড়ছিলাম, তো কালাই থানা থেকে এটা আপনার হচ্ছে ইয়াকে জয়পুরহাট জেলে নেয়। ওকে। তো কালাই থানা যেহেতু জয়পুরহাট এরিয়ার মধ্যে, জয়পুরহাট জেলে নেয়। তো তখন ও ওখানকার আমাকে অ্যাড্রেস লিখে দেয়। তখন জয়পুরহাটে ওই অ্যাড্রেসে যাইতে বলছিল, কিন্তু যাই নাই। তারপরে আমি বের হয়ে আসার পরে অনেক পড়াশোনা তো আর করতেই পারলাম না, আর হলো না। মানে আসার পরে এমন একটা অভাবের মধ্যে পড়লাম যে আমার মা আমার জামিনের জন্য 10,000 টাকা ধার করছিল। সেই 10,000 টাকা কোথা থেকে ম্যানেজ করবে সেই টেনশনে ছিলাম আমি, বাবা সবাই ছিল। তো আমি তখন একটা চায়ের দোকানে কাজ করতাম। জি। একটা চায়ের দোকানে ঢুকি, চায়ের দোকান থেকে আমাকে রোজ 50 টাকা দিত। 50 টাকা রোজে আমি তখন ওই চায়ের দোকানে থাকি। থেকে আমার একটা টাকা আমি খরচ করি না, 50 টাকা নিয়ে আসে প্রত্যেক দিন বাসায় দিই। তো বাসায় দিতে দিতে হঠাৎ করে আমার চাষিরও অসুস্থ হয়ে যায়, এমন জ্বরের মধ্যে পড়ে যে আমার 50 টাকা দিয়ে শুধু ফ্যামিলি খরচ হচ্ছে। তো এই ধারের টাকা যে আমরা শোধ করবো, সেই টাকাটা কোথায় থেকে পাবো? দিয়ে এরকম করতে করতে তো একদিন চিন্তা ভাবনা করলাম, দেখি ওই অ্যাড্রেসটাতে আমি যাই। তো তখন আমি ওই অ্যাড্রেসটাতে গেলাম। যাওয়ার পরে ওখানে আমি বললাম, তখন আমাকে চিনতে পারেনি। আবারও আমি নক করলাম ভালো করে। তো তারা বললো, আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি, তুমি ওয়েট করো। তো তখন তারা দেখতেছি বিকেলবেলা পলসন আসছে। আমি সকাল থেকে ওখানে ওয়েট করলাম, বিকেলবেলা পলসন আসছে। যেহেতু 3 মাস পর ওখানে গেছি, হ্যাঁ, পলসন আমাকে দেখে চিনতে পারছে, আর তাদের ছেলেপেলেরা তো আমাকে চিনতে পারবে না, কারণ তারা তো দেখেনি। তো বিকেল 4টার সময় আসার পরে পলসন আমাকে বলতেছে যে, কী ব্যাপার, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো তোমার ফ্যামিলি এখন চলতেছে কিভাবে? ও আমার জীবন গল্প ওখানে আমার শুনছে, জেলে বসে সব গল্প শুনেছে। আচ্ছা, জেলে বসে সব গল্প শুনছে। তো
তখন আমার এরকম বিষয়টা আমি খুলে বললাম যে আমার মা অসুস্থ, যে আমার জামিনের জন্য টাকা ধার করছিল, সেই টাকার ব্যবস্থা কোনোভাবেই করতে পারতেছি না। তো তখন আমাকে বললো ঠিক আছে তুমি আমার এখানে কাজ করো, কিন্তু তখন আমাকে 5,000 টাকা দিল। আমাকে 5,000 টাকা দিয়ে বললো যে তুমি 6-7 দিন পরে আসো, তোমার কাজ কামের লাইন ঘাটটা আমি ঠিক ক্লিয়ার করে ফেল দিই। তুমি 6-7 দিন পরে আসো আর 5,000 টাকা নিয়ে যায়, তোমার এই 10,000 টাকা দেওয়ার মধ্যে 5,000 টাকা মারে দাও, 5,000 টাকা দিয়ে দাও। আচ্ছা, তো তখন আমি 5,000 টাকা দিয়ে আপনি দিলাম। আপনার আঞ্চলিক ভাষায় যেভাবে কথা বলেন সেভাবে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। মাইরে দাও বা যেটা বলতেছিলেন কোনো প্রবলেম নাই। একটা বিষয় একটু খেয়াল রাখবেন এখানে, সেটা হচ্ছে যে আমরা এখানে যাদেরকে নিয়ে আসি তারা এখানে এসে পারফর্ম করুক, এটা আমরা চাই না। তারা তাদের অন্তরের কথাগুলো মূল খুলে বলুক। সো আপনি আপনার মতো করে বলেন। আমি একটা জিনিস জানতে চাই, সেটা লাইন ঘাটের বিষয়টা বলতে উনি কি বোঝাচ্ছে? উনি কি আপনাকে ক্লিয়ার করেছিল যে উনি কোন ধরনের কাজ দিবে আপনাকে, নাকি তখনও ক্লিয়ার করেনি? না, ক্লিয়ার করেনি তখনও ক্লিয়ার করেনি। না। কিছু একটা কাজ দিবে আপনাকে, এটা আপনি জানেন। হ্যাঁ। ওই সময় লেখাপড়া কি বন্ধ হয়ে গেছে কিনা আপনার? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। মানে আপনার ক্লাস 3-তে থাকা অবস্থায় লেখাপড়া শেষ? শেষ। ওকে, বলেন। তো তারপর আমি 7-8 দিন পরে গেলাম, তবে 5,000 টাকা নিয়ে গেছি বাসায়। তখন আমার চাচা বললো কি ব্যাপার, তুমি 5,000 টাকা তুমি কোথায় পেলা? তো তখন আমি বললাম যে আমি গেছিলাম এক জায়গায় টাকা কানেক্ট করার জন্য। তো তারা বলছে আমার 10,000 টাকা ওরা চাই সম্বন্ধে আমাকে কানেক্ট করে দিছে টাকা। তো তখন আমার বাবা বললো ঠিক আছে, তাহলে 5,000 টাকা ওখানে ধারটা মারে দেওয়া হোক, তাহলে কাল থেকে তুমি কাজে দাও, ওটা দিই চলি, তারপরে ব্যাপারটা কি দেখা হয় দেখা যাক। তো তারপর 7 দিন পরে আমি ওখানে গেলাম। তবে এই 7 দিনের মধ্যে আমি চায়ের দোকানে যাইনি। চায়ের দোকান থেকে আমি বলে দিচ্ছি চায়ের দোকানে আমি কাজ করব না। তো তখন আমি বাবাকে বললাম আমি চায়ের দোকানে কাজ করব না, আমার অন্য জায়গায় একটা কাজ আছে, সেখানে আমি কাজ করব। তবে ও বললো যে কোথায়? আমি একটু দূরের কথা বললাম, বাইরে যাব এরকম বললাম। তবে বাসায় আর যেতাম না। 7 দিন পরে ডিরেক্টলি ওর কাছে গেলাম, পলসনের কাছে। হ্যাঁ, পলসনের কাছে। ওকে। গিয়ে ও আমাকে প্রথমে একটা স্কুল ব্যাগ দেয়, স্কুল ব্যাগে করে কিছু জিনিসপত্র দেয়। তবে ব্যাগে কি ছিল আমার তখন ধারণা ছিল না। বয়স তখন 12 বছর? হ্যাঁ, 12 বছর। ওকে। তো আমার ধারণা ছিল না, তখন ব্যাগে করে আমাকে দেয়। তো আমাকে যে অ্যাড্রেস মোতাবেক দেয়, সেই অ্যাড্রেস মোতাবেক আমি পৌঁছায় দিই। পৌঁছায় দেওয়ার পর মানে ও কি বলে যে ব্যাগটা এখানে পৌঁছায় দিবা, ব্যাস এটাই তোমার কাজ? এই Okay. তোমার কাজ শুধু। তো তারপর আমি ব্যাগটা পৌঁছায় দিলাম। ব্যাগটা পৌঁছায় দেওয়ার পরে সেখান থেকে আমাকে 30,000 টাকা দেয়। তো 30,000 টাকা নিয়ে এসে আমি ডাইরেক্ট পলসন ভাইয়ের কাছে দিই। যেখানে ব্যাগ দেন সেখান থেকে 30,000 টাকা দেয়? হ্যাঁ। আচ্ছা। তো 30,000 টাকা নিয়ে এসে ডিরেক্টলি আমি পলসন ভাইয়ের কাছে দিলাম। পলসন ভাই আমাকে ওখান থেকে 10,000 টাকা দিল। 10,000 টাকা দিয়ে 20,000 টাকা তার কাছে রাখলো। 10,000 টাকা আপনাকে দিয়ে দিল? হ্যাঁ। আচ্ছা। তো তখন আমি বললাম যে আমি 10,000 টাকা এখন তুলে আমি বাসায় নিয়ে যাই, 7 দিন আগে 5,000 টাকা দিছি, 7 দিন আগে 5,000 টাকা দিয়েছি, 10,000 টাকা তুলে আমি এখন নিয়ে যাই, তাহলে তো আমার বাসায় সন্দেহ করবে যে আমি কিছু একটা করতেছি। অবশ্যই এটা বাড়তি ইনকাম, এত টাকা আসতেছে কোথা থেকে, অত তো হিসাব দেওয়া যাবে না। তো তারপর সে বলল ঠিক আছে, তোকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিতে হবে, তোকে একটা অ্যাকাউন্ট খুলে দিই তোর নামেই, তুই ওই অ্যাকাউন্টে টাকা রাখ। তো তখন তাই করলো, আমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিল। 12 বছর বয়সে অ্যাকাউন্ট খোলা যায়? 12 বছর বয়সে জন্ম নিবন্ধন দিয়ে খোলা যায় নাকি? উনি খুলে দিয়েছে? হ্যাঁ, উনি খুলে দিছে। আচ্ছা, একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে আপনি তখনও কি আপনার কোনো আগ্রহ হলো না যে এই সামান্য একটা ব্যাগ দিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে সে 10,000 টাকা দিল, নিশ্চয়ই সে আমাকে দিয়ে কোনো অবৈধ কাজ করাচ্ছে? তখন সেরকম বোঝার মতন শক্তি আমার ছিল না। বুঝলেও সে কি রাস্তা থেকে আসার মতো সৎ সাহস রাখতো? এখানেও একটা প্রশ্ন। কারণটা দেখেন যে ওর ফ্যামিলিতে একবেলা খাওয়ার মতো অবস্থা নাই। দ্বিতীয় কথা হচ্ছে ওর জন্য ধার দেনা করে, যেখানে ওর চাচাও রোজগার করে না, ওর চাচাকে ও বাবা ডাকে। আর তৃতীয়ত হচ্ছে হলো গরিব মানুষের সামনে, একজন দুস্থ মানুষের সামনে, অভুক্ত মানুষের সামনে যদি একটা পোলাও কোরমা খাওয়ার সুযোগ আসে এবং সেটার মধ্যে কি মেশানো আছে সেই জিনিসটা ভাবা খুব ডিফিকাল্ট ক্ষুধা পেটে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটা থেকে ওকে চিন্তা করব। ওকে, যাই হোক, বলেন তারপর। তো তারপর আমাকে অ্যাকাউন্ট খুলে দেয়। খুলে দেওয়ার পরে আমি অ্যাকাউন্টে টাকা রাখলাম, ওকে নিয়ে যাই, টাকাটা রাখতে হয়। তো এরকম করতে করতে এবার প্রথমবার গেছি, দ্বিতীয়বার গেছিলাম, দ্বিতীয়বার যাওয়ার পরে দ্বিতীয়বার টাকা দেয়নি। 10,000 টাকা দিছিল, 10,000 দ্বিতীয়বার টাকা দেয়নি। তো দেয়নি, আমি কিছু বলিনি। তো ওই আমাকে যে 10,000 টাকা দিছিল, সেই 10,000 টাকা থেকে আমি 2,000 টাকা নিয়ে যায় বাসায় দিছিলাম। 2,000 টাকা আমি এক জায়গায় কাজে গেছি অন্য জায়গায়, সেখান থেকে 2,000 টাকা আমি তোমাকে দিলাম, ধরো। ওকে।
তো তারপর আমি আপনি যে স্কুল ব্যাগটা নিয়ে যেতেন, আপনি কি স্কুল ড্রেস পরে যেতেন নাকি শুধু ব্যাগটা নিয়ে চলে শুধু যেতেন? ব্যাগটাই নিয়ে শুধু ব্যাগটা নিয়ে চলে যেতেন, হ্যাঁ। ওকে। তো তারপর এবার তৃতীয়বার যখন আমাকে যেটা দেয় সেটা আমার চোখের সামনে দিয়েছিল, আমার চোখের সামনে দিয়েছিল। তখন আমি ওটা তো অতটা চিনতাম না, তবে কি দেখলেন আপনি? তবে আপনার হচ্ছে মানে টেপ পাচানো কোনো কিছু একটা জাতীয় জিনিস ছিল। তো ওই সময়টাতে আপনি কি মনে করেছিলেন? তো যে ওই কিছু একটা সময়টাতে দিচ্ছে, আমি এমনিতেই আপনার ওই ফটকা মনে করছিলাম। পটকা, হ্যাঁ ওই টেপ পেঁচানো কোনো একটা হ্যাঁ। কিছু। কি রঙের দেখতে? ফটকা কি চারকোনা ব্যাটারির মতো, আচ্ছা ব্যাটারির মতো টেপ পেঁচানো ছিল। আচ্ছা, হ্যাঁ কতগুলো ছিল এরকম? এ ব্যাগ ভর্তি ছিল, পুরো ব্যাগ, স্কুল ব্যাগ ভর্তি? স্কুল ব্যাগ ভর্তি। আচ্ছা। তবে এটা অনেক ভারী হয়ে গেল, অনেক আচ্ছা। ওজন হয়ে যায়। আচ্ছা, তো তখন আমি বললাম এত ভারী জিনিস আমি নিয়ে যেতে পারবো না, আমি এভাবে হেঁটে হেঁটে যাওয়া পারবো না এত ভারী জিনিস নিয়ে। তো তখন বললো তো একটা সাইকেল দিচ্ছি, সাইকেলে করে নিয়ে যা। হুম, তো তখন সাইকেলে করে নিয়ে গেলাম। সাইকেলে করে যেতে যেতে এরকম 3 দিন ঢোয়ালাম একই জিনিসই। তো 3 দিন যাওয়ার পরে তারা আমাকে 20,000 টাকা দিচ্ছে। আচ্ছা, সব মিলিয়ে 20,000? হ্যাঁ সব মিলে মিশে টাকা দিচ্ছে। এই কয়দিনের মধ্যে টাকা দেয়নি, 20,000 টাকা দিচ্ছে এবং অ্যাকাউন্টে ম্যানেজ করে দিচ্ছে। হুম, হ্যাঁ তো তারপর আমি বাসায় আসলাম একদিন, ফট করে তাদেরকে বলে আমি বাসায় আসলাম। বাসায় আসে ওখান থেকে আমি 10,000 টাকা দিছি, যে আমি একটা কাজ করতেছি, খুব কষ্টের কাজ করতেছি, তবে টাকার আমার অনেক প্রয়োজন বিধায় আমি এই কষ্টের কাজগুলো করতেছি। এটা বলে বাসায়- আপনি বাড়িকে টাকা দিলেন? হ্যাঁ এটা বলে আমি বাড়িতে টাকা দিলাম। তো আমি টাকা দেওয়া দেখে আমার চাচি আমাকে জড়াই ধরে কান্না করতেছে, যে তুই এত ছোট হয়ে তুই এত কামাই করতেছিস, আমাদেরকে দেখতেছিস, যেখানে আমরা তোকে দেখবো তুই আমাদেরকে দেখতেছিস। তো তারপর ওইরকম থাকলাম 2 দিন, থাকি রেস্ট করে আবার ওখানে গেলাম পলচন ভাইয়ের কাছে। পলচন ভাইয়ের ওরা যেখানে থাকতো সেটা হচ্ছে একটা অফিস নামে ছিল, তবে অফিস না, ওটা মানে খাবারের রেস্টুরেন্টের মতো একটা জিনিস ছিল। আচ্ছা, অনেকেই পাবলিক চার দোকান এরকম ছিল, বাইরে চার দোকান ছিল, ভিতরে অনেক কিছু জিনিস রাখতো ওখানে। আচ্ছা। এবং ওখানে যাই আমি প্রথমে দেখি অনেক টাকা, মানে এক সাইডে শুধু টাকারই ব্যাগ, মানে বস্তায় শুধু টাকারই বস্তা ওরে বাবা, ওকে। এরকম। তো আমি ওখান থেকে ও যেগুলো বলছে সেগুলো সত্য? কিভাবে সত্য আমি সেটা আপনাকে প্রমাণ করে দিব। ওই যে টাকার কথা যেটা বললো, যে বস্তা বস্তা টাকা, সেটা কিভাবে সত্য আমি আপনাকে প্রমাণ করে দেবো। কিছুদিন আগেই টেলিভিশনে এটা নিয়ে একটা বড় ধরনের রিপোর্ট হয়েছে। যারা আলটিমেটলি পথের ফকির ছিল তারা এই কাজের সঙ্গে জড়িত হয়ে তাদের আলিশান বাড়ি, কোটি কোটি টাকার বাড়ি, কিভাবে সেটা হয়েছে সেটা সেই জায়গায় আমরা যাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ বলুন। তো তারপর আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ওই আপনার ওখান থেকে এবার ব্যাগে করে ইয়াবা দিচ্ছে। তখন কি আপনি লাল জানতেন? ট্যাবলেট, লাল ইয়াবা ট্যাবলেট তাদের আপনি কাছ তো থেকে- জানতেন না, শুধু জানতেন লাল ট্যাবলেট। হ্যাঁ লাল ট্যাবলেট জানতাম না, আমি জানতাম লাল একটা কোনো একটা ঔষধ দিচ্ছে এটা আমাকে, হ্যাঁ হ্যাঁ। যে এটা ঔষধ দিচ্ছে, ওষুধটা আমি নিয়ে সব দিলে সময় কি ওই একই ব্যক্তির কাছে দিতে হতো নাকি ভিন্ন ভিন্ন জায়গায় দিতে হতো? ভিন্ন ভিন্ন জায়গায় দিতে হতো। ভিন্ন ভিন্ন জায়গায় দিতে হতো, ওকে। হ্যাঁ তো যেখানে দিতে বলতো সেখানেই যাইতাম। মানে ওরা আমাকে ছোট একটা ফোন দেয়, তখন নোকিয়া 1200 ফোনগুলো ছিল, সে ছোট একটা ফোন দেয়, ফোন করে করে আমি চলে যেতাম। তো তখন এভাবে চলতে 2011 সালে, তখন আমার বয়স 13 বছর। 11 সালে তখন ওদের একটু সমস্যা হয়ে যায়। সমস্যা হওয়ার কারণে জিনিস এখান থেকে অন্য কোথাও দিতে পারতেছে না, মানে ওদের অফিসে যেটা আসবে সেই জিনিসটাই আসতেছে না। আচ্ছা, আমাকে ওখান থেকে সাপ্লাই বন্ধ। সাপ্লাই বন্ধ, ওদের ওখান থেকে আসবে সেই জিনিসটা ওখানে আসতেছে না। তো ওই জন্য তারা এই কাজটা আর করাচ্ছে না। তো আমার কাছে অলরেডি 20,000 টাকা আছে, এখান থেকে 2,000 করে সপ্তাহে দিচ্ছি বাসায়, সপ্তাহে বাসায় দিচ্ছি। চলতেছে বাসা ভালোই, কিন্তু বাসায় যাচ্ছি না, 3 মাস হলো বাসায় যাচ্ছি না। কই থাকতেন এই সময়টাতে? ওই যে ওখানেই থাকতাম, ওই রাস্তায় অফিসের ঘুরতাম, মধ্যেই? ওই রাস্তায় অফিস ঘুরে বেড়াতাম অটোমেটিকলি। থাকতেন কই, ঘুমাতেন কই? থাকতাম ওদের ওখানেই থাকতাম, একটা আচ্ছা। বারান্দায় বেড করে থাকতাম। ওকে। তো তেমন রুমের ভিতরেও তারা রাখতো না, বারান্দা একটা ছিল, বারান্দায় তারা রাখতো, একটা কম্বল দিছে, একটা বালিশ দিছে, এরকমই ওখানে ঘুমাতেন? ওখানে ঘুমাতাম। তো আমার কাছে ভালো লাগতো ওখানে ঘুমাতে, কারণ আমার এখানে থাকলে আমার টাকা আসতেছে, আমার ফ্যামিলি চলতেছে, আমার বাড়ির অভাবটা যাচ্ছে। তো তারপর আমি এভাবে চলতে কোনোভাবেই আর টাকা পয়সা নাই, টাকা পয়সা শেষ হয়ে গেল, আমি যে খাবো সেই খাওয়ার টাকাটাও আর আমার কাছে নাই। তখন আমি বাসায় গেলাম, 200 টাকা ছিল, তখন আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে
ওখানে 6-7 দিন থাকলাম, বাসায় ভালোই চলতেছে, মানে আমাকে নিয়ে অনেক আনন্দিত, অনেক গর্বিত আছে হুম। পাড়ায়, মানে আমার গ্রামে সবাইকে বলে রাখে আমার একটা ছেলে হয়েছে। মানে আপনার চাচা চাচিরা আপনাকে নিয়ে অনেক গর্ববোধ করতেছে। হ্যাঁ, ওকে, যে আমার কারণ একটা আপনি ফ্যামিলিটা ছেলে খুব ভালো হয়েছে। করে চালাতে পারছেন। হ্যাঁ, তো তারপর এভাবে আর কাজ কাম নেই, তখন আর টাকা দিতে পারতেছি না। আমি বাসায় 15 দিন থাকলাম, তখন আমার চাচি আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কি ওখানে কাজকে ছেড়ে দিছো নাকি, তুমি যাচ্ছ না, বা কারণটা কি? তো আমি বললাম, না চাকরি ছাড়িনি, তবে আমার কাছে একটু ভালো লাগতেছে না, আমি একটু রেস্ট করতেছি, লং টাইম রেস্ট করে তারপর আবার যাবো। হয়নি তোমাদের যদি সমস্যা হলে আমি টাকা মহাজনের কাছে ফোন করে টাকা আনতেছি। না, আমাদের কোনো সমস্যা নেই, তবে মানে এরকম এত টাইম নেওয়ার তো কোনো আমরা এর আগে তো দেখিনি, ওই জন্য বলতেছি। তো তারপর আমি পলসন ভাইয়ের কাছে আবার গেলাম। পলসন ভাইকে বললাম যে, ভাইয়া কী ব্যাপার, আমার কাছে আর টাকা পয়সা নাই, আর কিছুদিন গেলে হয়তো বা বাড়িতেও টাকা পয়সা শেষ হয়ে যাবে, তখন বাড়িতেও প্রাইস হয়ে যাবে। হুম। তো তখন বলতেছে, এখন আমাদের কাছে আপাতত কোনো কাজ নেই, তবে তুই একটা কাজ করতে পারিস, তুই ঢাকায় যেতে পারিস, আমি তোকে ঢাকায় অ্যাড্রেস দিচ্ছি, তুই ঢাকায় আয়। ওকে, তখন আমি ঢাকায় আসলাম, ওরা পাঠাই দিল। তবে ঢাকায় আসলাম, এখানে আমার যে নিজের বাবা, সে বাবার কাছে উঠলাম। আমি একটু বড় হয়েছি, বাবার কাছে এর আগে 2000 টাকা পাঠাই দিছি, ফোন করছিল 2000 টাকা পাঠাই দিছি, সমস্যা হচ্ছিল 2000 টাকা পাঠিয়ে দিয়েছি। সেই ক্ষেত্রে আমার বাবা আমাকে কাছে নিচ্ছে, যে এখন আমার কাছে থাকলে কাজকাম করলে আমি টাকা পাবো। কারণ আমার বাবা, আমি ওখানে গিয়ে দেখি আমার বাবা অনেক মানে নেশা করতো, আমার ঘরেই বসে থাকে, তাস খেলতেছে, নেশা করতেছে ঘরেই বসে। কোথায় থাকতো? বস্তিতে? হ্যাঁ, বস্তি টাইপেরই এরকম। কোথায় সেটা? এটা আপনার ওই যে, এটা কি বলে, মহাখালী এই সাইডে একটা বস্তি ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। বাবা কি ওখানে। একা থাকতো নাকি বিয়ে শাদী করে ওইখানে? সৎ একা মা? থাকতো। একা থাকতো। হ্যাঁ। কি করতো সে? কিছু রিক্সা চালাতো, মানে মন চাইলে রিক্সা চালাবে, না চাইলে চালাবে না। ওই পয়সা যেতে আসতো ওটা দিয়ে নেশা হ্যাঁ। পানি করতো। আচ্ছা, হ্যাঁ, তো তারপর আমি বাবার কাছে থাকলাম না, বাবার কাছে থাকলাম না, যে পরিস্থিতি ওখানে দেখে আমি বাবার কাছে থাকলাম না। আমি তখন কারণ বাজারে আসছি, কারণ বাজারে কাঁঠাল বাগানে এখানে একটা রুম ভাড়া নিই। তবে রুম ভাড়া দিতে চাইতো না কেউ, যে আমি একা, আমার কোনো কাপড় চোপড় নাই বা এরকম কোনো কিছু, রুম ভাড়া দিতে চাইতো না। তবে চেষ্টা করলাম, একটু 2-1 দিন ঘুরে ঘুরে দেখে চেষ্টা করতে করতে একটা বাসা পাইছি, ব্যাচেলার। তো ওখানে ব্যাচেলারই থাকলাম, টাকা দিছি, যে অগ্রিম টাকা দিছি, ওই জন্য ব্যাচেলারটা রাখলো, সমস্যা নেই। তো ওখানে আমি থাকলাম, ব্যাচেলার থাকে, তাদের সাথে করতে আমি ওখান থেকে যাইতাম হচ্ছে চট্টগ্রামে। আমাকে এখানে যার কাছে পাঠাইছিল তার নাম হচ্ছে শাপিন। হ্যাঁ, ওই শাপিন ভাই আবার আমাকে আরেক জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, তো ওই যে জায়গায় নিয়ে যায় তার ভাই হচ্ছে পারভেজ ভাই। হ্যাঁ, ওই শাপিনের বড় পারভেজ, তো ওই পারভেজ ভাই হচ্ছে ওদের লিডার। তো এই পারভেজ ভাইয়ের কাছে যাইতাম। তো এখান থেকে পুরান ঢাকায় যাইতে হতো। হ্যাঁ, পুরান ঢাকায় যাইতে হতো ওই পারভেজ ভাইয়ের কাছে যাই। পারভেজ ভাই আমাকে বলে যে, আমাদের কাছে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের সাথে তুই চট্টগ্রাম যা। তা আমি চট্টগ্রাম যাইতাম, সমস্যা হতো না, চট্টগ্রাম প্রথম যখন আমি চট্টগ্রামে গেছি, মানে আমি গিয়ে দেখি, মানে ওখানে সাইনবোর্ড, আমি তো জায়গা তো চিনি না, সাইনবোর্ড দেখে আমি দেখতেছি এটা চট্টগ্রাম, ওখানে চট্টগ্রাম সাইনবোর্ড আছে। তো তারপর চট্টগ্রামে ওখানে আমাকে রেখে অ্যাম্বুলেন্স নিয়ে গেল তারা কক্সবাজার নিয়ে যাওয়ার পরে কক্সবাজার থেকে তারা আসে মনে করেন যে ভর্তি করে, অ্যাম্বুলেন্স ভর্তি, শুধু বস্তা ভর্তি ইয়াবা। তো তখন আমি নামটাম সবই জানি, এটা তখন নার্সারে দেখতাম ওখানে। তখন আপনি ঢাকাতে? হ্যাঁ, তখন আমি ঢাকাতে। তো আপনার কাজটা কি ছিল এখানে? ওই কাজ ছিল শুধু অ্যাম্বুলেন্সের সাথে যাওয়া, মানে প্রথম অবস্থায় তারা অ্যাম্বুলেন্সের সাথে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে গেল, ওই বাকি ওইদিকে আর নিয়ে গেল না। আচ্ছা, তারপর আপনি যখন রিটার্ন আসতেছিলেন তখন অ্যাম্বুলেন্স ভর্তি আবার? হ্যাঁ, তখন চট্টগ্রামে তখন নিয়ে আসলো, তখন দেখলাম অ্যাম্বুলেন্স ভর্তি। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে আপনার 2012 সালে। আপনারা আজকে এখানে কিছু জিনিস জানবেন, যে ইয়াবাটা কিভাবে পাচার করা হয়, কিভাবে এটা আসে, কোন কোন যানবাহনের মাধ্যমে আসে, এবং জেনে অবাকই হবেন অনেকখানি। 2012 সালের টেকনিক এটা,
এখন 2018 সাল, তার মানে টেকনিক আরও বেশি অ্যাডভান্স হয়েছে, কোনো সন্দেহ নেই। তুমি ফার্স্ট টাইম দেখলেন যে অ্যাম্বুলেন্সে করে বস্তা বস্তা ইয়াবা আসতেছে, আসলেই কি বস্তা বস্তা? হ্যাঁ, বস্তা 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 ভর্তি। ওকে, তারপর? তো তারপর ওখান থেকে আমি আসলাম, আসার পরে এখানে আসে ওরা, অ্যাম্বুলেন্সে যখন আসে তখন কি অ্যাম্বুলেন্সে সাইরেন টাইরেন সবকিছু বাজতে হ্যাঁ থাকে? সাইলেন্ট সব কিছু বাজায়, এবং আমাকে শুধু ওখানে নেওয়া হতো যে সাদা কাপড় দিয়ে বেডশিটের দিয়ে আমি শুয়ে আছি। ও, আপনি ওখানে রোগী সাজে থাকতেন? রুগী সিটে থাকতাম, এবং আচ্ছা। অক্সিজেন লাইন থাকতো, কিন্তু মানে অক্সিজেন লাইন বন্ধ থাকতো, অক্সিজেন এক থাকতো মুখে লাগানো থাকতো, হ্যাঁ, আপনার শুধু কাজ হচ্ছে ওখানে রোগী সেজে থাকা। হ্যাঁ। আচ্ছা। তো তারপরে আমি আসতেছি, এখান থেকে আসার পরে পুরান ঢাকায় ওটা ঢুকাইতে হয়। পুরান ঢাকায় ঢুকাই, ওখান থেকে আমার ডিউটি শেষ। ওখান থেকে আবার টোকাই রূপে কিছু ছেলে পেলে সাজায়, টোকাই রূপে সাজায়, ওখান থেকে বিভিন্ন জায়গায় ছিটায়। ওখান থেকে ওই জিনিসপত্রগুলা জিনিসপত্রগুলো ওখান থেকে টোকাই রূপ থেকে বিভিন্ন জায়গায় ছড়ায়। তো তারপর আমার ডিউটি শুধু অ্যাম্বুলেন্সে সাথে যাওয়া, শুধু রুগীর ভানটা করা, এতটুকুই। তো আমি এরভাবে কাজ করতেছি। অ্যাক্টিভ গেলে আমাকে 5,000-7,000 টাকা দেয়, মানে সর্বনিম্ন 5,000 টাকা দেয়। তো এরকম কাজ করতে করতে 5,000 টাকা 7,000 টাকা করে পাচ্ছি, করতে করতে এরকম 1 বছর চলে যায়। কতগুলো ট্রিপ মারেন এরকম 1 বছরে? 1 বছরে আপনার হচ্ছে 4 দিন 5 দিন পর পর একটা করে টিপ মারা হয়। তার মানে আপনি প্রচুর টাকা ইনকাম করেছেন 1 বছরে। হ্যাঁ। কত টাকা হতে পারে ওই বছরে আনুমানিক? ওই বছরে আপনার ওই বছরে আমি ইনকাম করেছিলাম 2,30,000 টাকা। বিরোধী নেব প্রিয় শ্রোতা, পথের ফকির আমির হওয়ার মতো অবস্থা। কিন্তু ওই যে একটা কথা আছে না যে পাপ নাকি বাপকেও ছাড়ে না, এই ছেলেটাকে দিয়ে আমরা শুধু পাপের ফলাফলটা কি সেটা দেখব। বাট এটা মনে রাখবেন যে এই মাদক ব্যবসা করে শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে, তাদেরকে নিয়ে হলিউডের ছবি পর্যন্ত নির্মিত হয়েছে, সেরকম ঘটনাও আমরা জানি। কিন্তু শেষ পর্যন্ত এটার রেজাল্ট ভালো হয় না। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 2 মিনিটের। 2 মিনিট পর আমরা সিক্রেটসে আবারও ফিরবো। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এভাবে 2,30,000 টাকা আমার কাছে রইল। তো এবার 1 বছর করতে করতে তখন আমাকে ওরা পাঠাইলো এবার সিলেটে। ওখান থেকে আমাকে সিলেটে পাঠানো হয়। তবে সিলেটে ওখানে মেশিন ছিল, ওখানে ইয়াবা তৈরির মেশিন ছিল। মানে মেশিনটা ছিল আপনার হচ্ছে ঠিক যেভাবে শ্যামাই বানানো হয়, জি ঠিক ওই রকম টাইপের মেশিনটা ছিল, কিন্তু শ্যামাইয়ের মতনই একটা ওখানে জিনিসপত্র মেডিসিনগুলো সানা হয়। হ্যাঁ, শ্যামাইয়ের মতনই সব কিছু করা হয়। করার পরে ওই আপনার ওখানে দেওয়া হয় ময়দাটা, ময়দার মতন করে, ময়দার মতন আঠা আঠা হয়। হ্যাঁ, ওখানে দেওয়া হয়, ছোট ছোট ট্যাবলেট হয় বের হয়ে আসে। এটা কি অরিজিনালি ইয়াবা ছিল নাকি ফেক ইয়াবা বানানো হচ্ছিল? ফেকও ছিল, মানে ইয়াবার আপনার টোটালি ইয়াবার কাজ করবে, পুরা মেশিনটাই নিয়ে এসছে। হ্যাঁ, মেশিনটাই নিয়ে আসছে, ইয়াবার কাজই করবে, কিন্তু ওটা মিয়ানমারের মতন আর হবে না। ওকে, তার মানে আপনারা বুঝে নিতে পারেন যেটা আসলে অরিজিনাল না, এটা আসলে ফেক। আচ্ছা, কিন্তু ইয়াবার কাজ করে, কিন্তু অরিজিনাল টেস্ট যেরকম সেরকম না। না। আচ্ছা, তো তারপর ওখানে যায় আমাকে কাজ করতে দিল। কি কাজ? ইয়াবা বানানো? হ্যাঁ, বানানো। তখন কাজ করতে দিল, তখন তারা মেডিসিন আনতো। মেডিসিন আনতো, তবে যে মেডিসিনগুলো আনতো বস্তায় করে, ওগুলো মিয়ানমার থেকেই আসতো। আচ্ছা, মিয়ানমার থেকে আসতো। সেই মেডিসিনগুলোকে আপনার হচ্ছে পা দিয়ে শানতে হতো। পা দিয়ে ছানতে হতো? হ্যাঁ, আচ্ছা, মানে পা দিয়ে ওটাকে শানতে হয়। পা দিয়ে শানার পরে সেটাকে আপনার হচ্ছে একটা আঠার মতন একটা জাতীয় জিনিস থাকে,
হ্যাঁ, তবে এগুলোর নাম আমি জানি না, আচ্ছা। নাম ওরা মানে বলে সমস্যা না। নেই, আপনি যেভাবে যা করেছেন বলেন। হ্যাঁ, তো তখন ওই জিনিসগুলা ওটার মধ্যে দিতে হয়, দিলে পরে জিনিসটা মানে শুকিয়ে আসে। ওই পায়েতে যেটা ছানলেন সেটার মধ্যে আঠার মতো জিনিসটা দিলে জিনিসটা শুকিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা। শুকিয়ে আসে, তখন মেশিনে দিলে বড়ি বড়ি হয়। আচ্ছা, দুইটা জিনিস মিশেলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তিনটা জিনিস, একটা মানে কালার জাতীয় জিনিস আছে, আচ্ছা, রং। রং। আচ্ছা, তো এরপর ওখানে কাজ করলাম, কাজ করতে করতে ওখানে 3 মাস কাজ করছি। সিলেটে এটা? হ্যাঁ, সিলেটে। আচ্ছা, সিলেটে 3 মাস কাজ করলাম। 3 মাস কাজ এটা করতে- বানাতেন কোথায়? সিলেটে কোন জায়গাটায়? এটা আপনি সুরমাতে। মানে এলাকাটা কি খুব নির্জন নিরিবিলি এরকম হ্যাঁ, কোনো কিছু? নির্জন ছিল। আশেপাশের লোকজন ইনফর্ম ছিল না যে কি হয় এখানে? না, ইনফর্ম মানে ওখানে বুঝতেই পারবে না যে এখানে কি হচ্ছে, একটা বাসার ভিতরে কি হচ্ছে না হচ্ছে। ওখানে কেউ আসেও না, কারোর সাথে কেউ গল্পও করে না। আচ্ছা, ওকে। এরকম। যে বাড়িতে থাকতেন সে বাড়িওয়ালা খোঁজ নিত না? না, যে বাড়িতে থাকতাম ওই বাড়িওয়ালা আসতো, তবে মানে এখানে একটা মেশিন আছে, কিছু কম্পিউটার আছে, হ্যাঁ, এখানে কিছু ছেলে পেলে কাজ করতেছে, এখানে উন্নত মানে কোনো নেট সংক্রান্ত কোনো কাজ করতেছে এরকম। আচ্ছা, ওকে। আসলে তার আড়ালে হচ্ছে হলো এগুলো বানানো হতো। হ্যাঁ। হ্যাঁ, তো তারপর ওখানে আমি 3 মাস কাজ করি। 3 মাস কাজ করে 3 মাসে আমাকে মাত্র 30,000 টাকা দেয়। তো আমি ভাবলাম আমি 3 মাসে মাত্র 30,000 টাকা এখানে কাজ করতেছি, তবে আমি তো ওখানে টিপে থাকি, আমি তো 3 মাসে না হলেও তো আমি ওই 60-70 হাজার টাকা ইনকাম করতে পারবো 3 মাসে। হুম, তো আমি কেন এখানে থাকতে যাব? তখন আমি পারভেজ ভাইকে বললাম আমি এখানে থাকবো না। আর তাছাড়া ওখানে আপনার যে মেডিসিন, পারভেজ ভাইকে? পারভেজ ভাই আমাদের লিডার। আচ্ছা, পারভেজ না পলসন? পারভেজ, পলসন তো আমাদের বগুড়াতে। আচ্ছা, তো এই পলসন আপনাকে পারভেজের কাছে পাঠালো? হ্যাঁ, সে হচ্ছে আলটিমেটলি পলসনের সাথে কানেক্টেড। হ্যাঁ, ওকে, কানেক্টেড। সো পারভেজ ভাইকে আপনি বললেন যেখানে আপনি থাকবেন না। হ্যাঁ, তারপর? পারভেজ ভাইকে আমি বললাম যে আমি এখানে থাকবো না। তখন পারভেজ ভাই মানে ওখানে কাজ করলে পরে হাতে ঘা হয়, ওই হাতটা পা দিয়ে যদি সারানো হয় তাহলে ঘা এই হয়? হাতে ঘা হয়। আচ্ছা, তো তারপর আমি ওখান থেকে চলে আসি। ওখান থেকে চলে আসার পরে ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুই আবার তাহলে ওই অ্যাম্বুলেন্সেই যা। তবে অ্যাম্বুলেন্সে গিয়ে 6-7 টিপ মারার পরে তারা করলো কি, আমাকে কক্সবাজারে ওখানে শুধু গুনতে দিত। মানে ওখানে আমরা ওই অ্যাম্বুলেন্সে একটা ভরাতে ওই ইয়াবাটা গুনবো আমরা, গুনতে আপনার আনুমানিক 5 দিন সময় লাগে। 3 জন মিলে গুনলেও 5 দিন সময় লাগে। ইয়াবার ওই piece? জন্য হ্যাঁ, একটা একটা করে গুনে ইয়ে করেন? হ্যাঁ, একটা একটা করে গুনে প্যাকেট করতে হয়, মানে একটা করে প্যাকেটে 50 পিস করে রাখা হয়, আচ্ছা, এইভাবে বস্তা করা হয়। তো আচ্ছা, তো এক একটা করে বস্তায় বস্তায়, হ্যাঁ, একটা করে বস্তায় আপনার হচ্ছে 1 কোটি পিস ইয়াবা থাকে ওকে। একটা করে বস্তা। আর আপনারা এগুলো একটা, গুনে গুনে এক এক করে হাত দিয়ে গুনে গুনেই করেন? হ্যাঁ, আমি নিজে হাত দিয়ে গুনে গুনে করি এক এক করে, ওকে। মানে 50টা করে আলাদা একটা পলিথিন কত বিক্রি হয়? হ্যাঁ, একটা কত বিক্রি হয়? একটা আপনার হচ্ছে ওখানে 19 টাকা, মায়ানমারে হচ্ছে 19 টাকা, মিয়ানমারে মানে কক্সবাজারে 19 টাকা, কক্সবাজারে- মিয়ানমারে কত টাকা জানি না, মায়ানমারে আরো কম। হ্যাঁ, কক্সবাজারে 19 টাকা। আচ্ছা, হ্যাঁ, আর এখান থেকে আপনার ঢাকায় আসে, ঢাকায় আসার পরে এখানে পাইকারি সেল হয় এখানে 50 টাকা। আচ্ছা, তখন ওরা আবার খুচরা সেল করে 150 টাকা, 180 টাকা, যার কাছে যেরকম পারে, এই এক একটা ট্যাবলেট। এক একটা ট্যাবলেট। এই জন্য আপনারা বসে বসে গুনে গুনে সবগুলো এরকম করে, আর যাতে করে কোনোভাবে বেশি না কম না হয়। না, ওকে, কোনোভাবে একটা বেশি দেয় না, দেওয়াও যায় না, কমও হয় না। হুম, তো তারপর ওখান থেকে ওখানে কাজ করতেছি, গুনার কাজ করতেছি। হ্যাঁ, তবে গুনলে পরে 5 দিন পর পর আমাদেরকে 10,000-12,000 করে টাকা দিত, হুম, 10-12,000 করে টাকা দিত। তো আলটিমেটলি আমার কাছে অনেক টাকা হলো। আমার কাছে আমি হিসাব করে দেখলাম, সম্পূর্ণ ক্যাশ আমি টোটাল করে দেখলাম আমার কাছে 5 লক্ষ পার হয়ে গেছে। তো আমি 5 লক্ষ যখন পার হয়ে গেছে আমি ওখানে থাকলাম না। তো আমি বলছি আমি বাসায় যাবো ভাই, বাসায় আমার একটু সমস্যা, বাসায় আমি কিছুদিন রেস্ট করে আসি। তখন এটা হচ্ছে আপনার 2013 সাল। জি, 2013 সালে আমি বাসায় আসি। বাসায় আসে বেশি দিন থাকি না, অল্প দিন, 7-8 দিন থাকার পরে ওখানে আবার ফেরত যাই। ফেরত যাওয়ার পরে আমি টেনশনে পড়লাম যে আমি টাকা তো মানে রাখতেছি, বাট আমি টাকাটা কি করব? আমি যে এত টাকা ইনকাম করতেছি, আমার টাকাটা খাবে কে? আমার বাসাতে তো যদি আমি একবারে বেশি করে টাকা দিই বা বাসার কাজ যদি একবারে আমি ধরি, আমাদের বাসা খুবই নর্মাল বাসা, যার নিম্ন নাই এরকম বাসা। তো আমি যদি বাসাতে যদি একবারে কাজ ধরি,
বাসায় টাকাও দিচ্ছি, বাসায় আমি কাজও করতেছি, তখন বাসায় একটা বাড়তি প্রশ্ন হয়ে যাবে, আশেপাশের লোকজন সন্দেহ করবে, আশেপাশের লোকজন সন্দেহ করবে যে এত টাকাও মানে কি এমন করতেছে, ও 14-15 বছর বয়সে কি এমন করতেছে যে তারা এত লাখ টাকা লাখ হয়ে টাকা গেল। ইনকাম করছে। হ্যাঁ, তো তখন আমি মানে বিশাল টেনশনে পড়লাম আমি এটা। তো তখন আমি আমার বাসায় তখন কিছুদিন রেস্ট করলাম, আমি ওখানেই রেস্ট করলাম, কক্সবাজারেই রেস্ট করলাম। ওখানে গিয়ে ঘুরতেছি ফিরতেছি, ঘুরে ফিরে কিছু টাকা উড়াচ্ছি। তো ঘুরে ফিরে কিছু টাকা মানে নষ্ট করতেছি। তো তখন আমি চিন্তা করলাম টাকাগুলো নষ্ট না করে আমাদের কিছু অনেক আছে না টোকাই ছেলে পেলে, মানে যারা দেখতেছি রাস্তাঘাটে ঘুমাচ্ছে, তাদেরকে আমি কিছু টাকা দিই, এরকম করে টাকা 500-700 এরকম করে টাকা দিই, হ্যাঁ 500-700 করে দিতে থাকি। তো তখন আমি চিন্তা করলাম যে আমি টাকাগুলো নষ্ট না করে তাদেরকে দিলে তাদের একটা উপকার হবে, আমার কাছে মনে হচ্ছে। তো তখন আমি অলরেডি কিন্তু আমি বুঝতেছি যে আমি কোন লেভেলে আছি, বুঝতে পারতেছি যে আমি কোন লেভেলে আছি, কিন্তু আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমি কোনো চাপের কাজ করতে পারতেছি না। এখন আমি চাপের কাজ কোনো করতে পারি না, একটু চাপের কাজ, আগে যেরকম চার দোকানে দৌড়াদৌড়ি করে কাজ করতাম, এরকম কোনো চাপের কাজ করতে পারতেছি না। আমার শরীর অনেক ভারী লাগতেছে। আচ্ছা, এরকম মানে একটু বসে থাকার জন্য, হ্যাঁ বসে থাকার জন্য একটু কাজ করলেই শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি ওই লাইন থেকে যে সরে আসবো সেরকম কোনো পরিস্থিতি আমার কাছে হচ্ছে না। আমি একটু চাপের কাজ, আমি বাসায় গেলাম, বাসায় যাই কিছুদিন কৃষি কাজ করে দেখলাম। কৃষি কাজ করে মানে যদি 1 ঘন্টা কাজ করি মিনিমাম 1 ঘন্টা আমাকে বসে থাকতে হচ্ছে। এর আগে আমি কোনো কাজ করতে পারতেছি না, অনেক শরীর হাঁপাচ্ছে। তো তারপর আমি এরকম এই জন্য আমি ওখান থেকে আর আসতে পারতেছি না, তখন আমি ওখানেই থাকলাম। তো থাকতে থাকতে এরকম করে কিছু টাকা ওদেরকে দিই, এরকম দিতে দিতে মানে তাদেরকে দিয়ে তখন আমি নিজে একটা কাজ করতে শুরু করলাম, যে আমি নিজে কিছু ইয়াবা কিনে আমি ওখান থেকে আনতে পারবো। তো তখন আমি অনেক চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করতে করতে আমি অ্যাম্বুলেন্স ভাড়া নিই, হ্যাঁ 10,000 টাকা 12,000 টাকা যেখানে আপনার হচ্ছে ওখান থেকে মানে কক্সবাজার থেকে আপনার বগুড়াতে আসতে, হ্যাঁ 12-13,000 15,000 টাকা পর্যন্ত রাখে। তা আমি তাদেরকে 30,000 টাকা দিতাম, যে আমার একটা টিপ নিয়ে যেতে হবে। কিন্তু প্রত্যেক দিন একটা করে অ্যাম্বুলেন্স দিলাম, অ্যাম্বুলেন্সের ভিতরে কি আছে তোদের জানার দরকার নেই, তবে তুই একটা করে টিপ নিয়ে যাবি, তার বিনিময়ে 30,000 টাকা করে তুই পাচ্ছিস, এবং নাস্তা পানি খরচপাতি তেল খরচ সব মনটা আমার, সমস্যা নেই। তো তখন আমি ওখান থেকে ওই ইয়াবা নেওয়া শুরু করলাম। প্রথমে আমি মাত্র 2 কোটি ইয়াবা নিছি, প্রথম অবস্থায় 2 কোটি মানে 2 বস্তা, 2 বস্তা ইয়াবা নিছি প্রথম অবস্থায়। নিয়ে আসে আমি পলচন ভাইয়ের কাছে দিছি। তো তখন পলচন ভাই আমার ইয়াবা যখন তার ব্যবসা কিন্তু অনেকটাই বন্ধ ছিল, মানে টুকটাক কাজ করতো। তখন আমি পলচন ভাইয়ের কাছে আমি আনলাম। পলচন ভাই তখন সেগুলা পায়ে অনেক খুশি হচ্ছে যে তুই আমাকে এত, মানে ওখান থেকে 19 টাকা দামে আনতাম, ঢাকায় বিক্রি হতো 50 টাকা, আমার ওখানে বগুড়া যদি নিয়ে যাই তাহলে আমার বিক্রি হচ্ছে 80 টাকা, একটু খরচের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তো তারপর ওখানে দিলাম, 2 টিপ দিছি, 2 টিপ দিয়ে ওখান থেকে মেলা টাকা পেলাম আমি। আপনার হচ্ছে মানে পলচন ভাই একবারে টাকা দিতে পারেননি, ওটা বিক্রি করতেছে টাকা দিচ্ছে, বিক্রি করতেছে টাকা দিচ্ছে। আর ওর যে টাকা পয়সা ছিল সে টাকা পয়সার পুলিশ রেড পরে টাকা পয়সা সম্পূর্ণ হারায় ফেলছিল, হ্যাঁ ওই জন্য তার ব্যবসার পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। তো আমারটা পায়ে সে নতুন করে আবার জাগ্রত হয়েছে। তো জাগ্রত হওয়ার পরে আবার আমি দ্বিতীয়বার যখন আনার পরে আমাদের অ্যাম্বুলেন্সে তখন পুলিশ রেড পড়ে। অ্যাম্বুলেন্সে পুলিশ রেড পড়ে বলতে গেলে এটা 2013 সালের প্রথম 13 সালের দিকে, হ্যাঁ তখন আপনাদের হচ্ছে কাশপুর ধর্মঘট শুরু হয়েছিল, ওকে, মানে গার্মেন্টস শ্রমিকরা ধর্মঘট শুরু হয়েছিল। সেখানে অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্টে পড়ে থাকতো, মানে জ্যামে পড়ে থাকতো, ওখানে ধর্মঘট হচ্ছে জ্যামে পড়ে থাকতো। তখন আমি পারভেজ ভাইকে বললাম যে আমার কিছু মাল আসতেছে, যে এখন তো মানে জ্যামের মধ্যে পড়ে আসি, এটা কি করা যায়। তখন মানে পুলিশ দেখতেছে যে ওখানে পুলিশ
টুলি সবই আছে, তো অ্যাম্বুলেন্সে কেউ নাই, অ্যাম্বুলেন্স ছাড়লে সমস্যা নেই, থাক ওখানে আসে থাক। তো তারপর আমি পারভেজ ভাইকে ফোন দিলাম। পারভেজ ভাই মনে করেন যে 20-30টা ছেলে পেলে পাঠাই দিল। 20-30টা ছেলে পেলে পাঠাই দিয়ে ওখানে ককটেল ফাটায়ে ছত্রভঙ্গ করে দিল। তো ছত্রভঙ্গ করে দেওয়ার পরে সব কিছু ছুটাছুটি হওয়ার পরে আপনার সবাই চলে যায়, পুলিশ চলে আসার পরে অ্যাম্বুলেন্স আমি ছাড়ে দিই। তো অ্যাম্বুলেন্স সবার ফার্স্টে ছিল, অ্যাম্বুলেন্স ছাড়ে দেওয়ার পরে আপনার এই অ্যাম্বুলেন্সটা আমার আপনার হচ্ছে সিরাজগঞ্জে সে অ্যাক্সিডেন্ট হয়। ওকে। সিরাজগঞ্জে সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার ওই আপনার হচ্ছে বস্তা ফেটে যায়, বস্তা ফেটে যাওয়ার কারণে বের হয়ে যায়, তো সে কারণে পুলিশ ধরতে পারে কিন্তু আমাকে ধরতে পারে না। ড্রাইভার সহকারে অ্যাম্বুলেন্স ওখানে রেখে আমরা পালাই যাওয়ার পরে আমি ডিরেক্টলি ওখান থেকে আমি ঢাকায় আসি পারভেজ ভাইকে বললাম এরকম বৃত্তান্ত। তো তখন পারভেজ ভাই বলতে কোনো সমস্যা নেই, আমি দেখতেছি বিষয়টা। তো তখন পারভেজ ভাই ওখানে ফোন করছে সিরাজগঞ্জে, ফোন করে কি করতেছে, কার সাথে লিঙ্ক আছে, অনেক বড় মানুষের সাথে লিঙ্ক আছে তার। তো ওখান থেকে দেখলাম আমার অ্যাম্বুলেন্স সহকারে ভাঙ্গা অবস্থায় অ্যাম্বুলেন্স সহকারে ঢাকায় চলে আসছে, ওই বস্তা টস্তা সব সম্পূর্ণ। তো তারপর আমি ঢাকা থেকে ওই মানে যেটা আপনি রাস্তায় ফেলে আসলেন সেটা ভাঙ্গা অবস্থায় ঢাকায় চলে আসছে, ঢাকায় বস্তা সহ। বস্তা সহ সম্পূর্ণ। ওকে। থানায় তারা নিয়ে গেছিলো, থানায় থেকে তারা এখানে নিয়ে চলে আসছে, মানে পারভেজের লোক যায় নিয়ে চলে আসছে। ওকে। তো নিয়ে আসার পরে ওটা পারভেজ রাখলো, ওই ইয়াবাটা পারভেজ রাখার পরে ওদের ওখান থেকে আমাদের ওই অ্যাম্বুলেন্সটা তখন ভেঙে আমার অ্যাম্বুলেন্স ওটা ছিল, অ্যাম্বুলেন্সটা তখন ভেঙে যাওয়ার পরে কাজকাম টোটাল অফ হয়ে যায়। ওকে। একটুটা অনেকটা অফ হয়ে যায়। আর পারভেজেরও তখন কাজ ছিল না, তখন অনেকটা মানে 13 সালের দিকে অনেকটা অবরোধ অবস্থায় ছিল। হ্যাঁ, অবরোধ থাকার কারণে ওখান থেকে জিনিসপত্র আনা অনেক ট্রাফ হয়ে যেত, অনেক কষ্টকর হয়ে যেত। ওকে। তো তারপর কাজ করতেছি, ওখানে কোনো কাজ কাম নাই, এমনিতেই নর্মালি ঘুরে বেড়াই, নর্মালি ওদের ওখানে থাকি। পারভেজ ভাইয়ের ওখানে থাকলেই 200-500 এরকম করে দিত। কিন্তু আমার কাছে যে টাকাগুলো ছিল, আমি অলরেডি যে টাকাগুলো আনছিলাম প্রথম অবস্থায় পারভেজের কাছে যে টাকাগুলো আমি ইয়াবাগুলো দিয়েছিলাম, দেওয়ার পরে তার কাছ থেকে শুধু 50,000 টাকা পেয়েছি। মানে আমার ওখানে 90 লাখ টাকার মাল ছিল। 90 লাখ টাকার মাল ছিল, কিন্তু শুধু 50,000 টাকা পাইছি, আর বাকি টাকাটা ওই এখনও দেয়নি। পলসন। হ্যাঁ, পলসন, বাকি টাকাটা আমাকে এখনও দেয়নি। তো আমার টোটাল ক্যাশ ইনভেস্ট ছিল ওখানে। ওকে। ওখানে টোটাল ক্যাশ ইনভেস্ট ছিল, এবং যেখান থেকে আমি বাকি আনছিলাম জিনিসটা, ওখানে টাকাগুলো আমি কাজ করে ওখানে টাকা দিতে হতো। তো এদের সাথে থাকে কিছু টাকা করে তাদের কাছে টাকা দিতাম। তো তখন টোটালি কাজ কাম অফ হয়ে যায়, তখন আর কি করব, ওদের সাথে থাকতে একদের ওখানে আর একটা দল ছিল, বিরোধী দল, মানে ছোটোখাটো, ওটা আপনাদের অপোজিশন। হ্যাঁ, আমাদের অপোজিশন, কিন্তু ছোটোখাটো ওটা। তো তাদের সাথে আমি লাগি, তাদের সাথে আমি যোগ হই। হ্যাঁ, তো তারা নর্মালি এই আপনার হচ্ছে এখানে ছোটোখাটো ছিনতাই করতো। তো একদিন হঠাৎ করেই এক জায়গায় গেলাম, চিটাগাং রোডে ছিনতাই করতে। তো ছিনতাই করতে গিয়ে এক মুরব্বি আসতেছে টাকা নিয়ে। তো মুরব্বির কাছে ওদের কাছে ইনফরমেশন ছিল যে ওটা 5 লাখের মতন টাকা আছে, ইনফরমেশন ছিল। তো তখন আমি ওখানে গেলাম, যাওয়ার পরে একসঙ্গে সান দিলাম। তখন ধরলাম মুরব্বিকে, ধরার পরে মানে অলরেডি মুরব্বি ধরছি, ধরার পরেই একটা গাড়ি ফট করে আসে, ব্রেক করে। ওখানে ব্রেক করার পরে ওই ধর বলছে, আমরা দৌড় মারছি। হ্যাঁ, ভয়ে দৌড় মারার পরে কিছুক্ষণ পরে পুলিশ ওখানে আর অলরেডি চলে আসছিল। পুলিশ আসার পরে আমাদেরকে পুলিশে ধাওয়া করে অনেক ধাবড়ায় নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক মারধর করে, পুলিশে ধরে ফেলছে, আমাকে ধরে ফেলে অনেক মারধর করার পরে আমাকে ওই নারায়ণগঞ্জ জেলাতে নিয়ে যায়। যেহেতু কাশপুর থানাটা নারায়ণগঞ্জ জেলাতে নিয়ে যায়, নারায়ণগঞ্জ জেলে তখন থাকলাম। সেকেন্ড টাইম জেল আপনার জন্য? হ্যাঁ, সেকেন্ড টাইম। তো নারায়ণগঞ্জ জেলে থাকলাম, এটা ছিনতাই মামলায়। তো নারায়ণগঞ্জ জেলে
ওখানে থাকতে থাকতে ওখানে কয়েকটা ছেলেপেলের সাথে পরিচিত হলো, কিন্তু আমাকে পারভেজ ভাই জামিন করছে আর 12 দিনের মাথায় পারভেজ ভাই আমাকে জামিন করছে। জামিন করার পর আমাকে ও আনার পরে বলতেছে ওরকম ছোটোখাটো কাজে যায় আমাদের নামটা নষ্ট করিস না, এইবার তোকে জামিন করলাম, দ্বিতীয়বার কিন্তু গেলে আমি জামিন করতে পারবো না। তো তারপর ওদের সাথে এরকম করতে থাকি। কিন্তু আমি যেখানে থাকতাম, যে পুরান ঢাকাতে থাকতাম, ওখানে আমাদের কাজকাম যেহেতু নাই, ওখানে থাকতাম। ওই পারভেজ ভাই আমাকে কিছু করে টাকা দিত, 500-600 টাকা দিত। সেই টাকা দিয়ে কোনো রকম চলতেছিলাম। তো চলতে চলতে ওখানে প্রায় মাস 7 বসে আছি। আর একজনের কাছ থেকে কত টাকা নিয়ে খাবো? টাকা দিচ্ছে ছোট ভাই হিসাবে, টাকা দিচ্ছে, যদি কখনো ভবিষ্যতে কাজ করে টাকা শোধ করে দিব এই হিসাবে টাকা দিচ্ছে। তো একজনের কাছ থেকে কতই আর টাকা খাবো? তো ওখানে বসে থাকতে থাকতে আমি ঘরে একা একা গান করতাম, গান করতে করতে একটা মেয়ে আমার গান শুনতো। হ্যাঁ, ও চুরি করে আমার গান শুনতো। তো একদিন আমাকে বাড়ির বা মেসের আশেপাশে সে থাকে? হ্যাঁ, আচ্ছা, আশেপাশে থাকে। তো চুরি করে গান শুনতো। তো তখন আমি তাকে ধরে ফেলার ফলে বললাম, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? তো আপনার গান শুনতেছি। তা আমার গান আপনাকে শুনতে হবে কে বলছে? আমার অনেক শিল্পী আছে, আমার সাথে অনেক ভালো ভালো শিল্পী আছে, তাদের গান শুনেন আপনি। তো ওই মেয়েটা চলে গেল। কিন্তু আমি প্রতিদিনই ওই খাবারের সময় হলে, লাঞ্চের সময় হলে লাঞ্চ করে একা একা থাকতাম, ভাল লাগতো না, গান করতাম। হ্যাঁ, একা একাই ফোনে কথা বলতাম কারোর সাথে। তো এরকম গান করতে করতে একদিন মেয়েটা আমাকে প্রপোজ করে, বলতেছে যে ভাইয়া একটা কথা বলবো, তোমাকে আমার অনেক ভাল লাগে। মেয়েটা বললো এটা? মেয়েটা বললো। আচ্ছা, তোমাকে এটা আমাকে অনেক ভাল লাগে। তো আমি বললাম, আমাকে ভাল লাগলে তো হবে না, আমার সম্পর্কে তুমি কি জানো? গল্পটা ঘুরে গিয়েছে প্রিয় শ্রোতা, নিঃসন্দেহে, কারণ যে ধরনের দুর্ধর্ষ ব্যাকগ্রাউন্ডে আমরা ছিলাম সেখান থেকে একটা অন্যরকম বিষয় আসছে। তবে আমরা আবারও ফিরবো সেই দুর্ধর্ষ জায়গা থেকেই। মাত্র কয়েক মিনিটের বিরতি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। দেখো, ওকে। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেন্ড হিসেবে থাকতে পারো, বাট আমি তোমাকে ছোট বোনের মতো দেখতে পারবো, ফ্রেন্ডের মতো দেখতে পারবো, সমস্যা নেই আমার কাছে। তবে তুমি যে কথাটা বলতেছো সেটা আমার পক্ষে সম্ভব না, বা আমার পক্ষে পসিবল না এটা। তো তখন ও বলতেছে আচ্ছা ঠিক আছে, সেই হিসেবেই থাকবো। তখন তার সাথে মানে অনেকটা ফ্রিলি ভাবে কথাবার্তা বলা হয়, একসঙ্গে অনেক আড্ডা মজা করি। তো তখন আমার তো কোনো কাজ কাম নাই টোটালি। তো তখন তার সাথে কথা বলতে বলতে তার একটা মানে বান্ধবী, বেশ কয়েকটা বান্ধবীর প্রশংসা চলে আসে এখানে, যে যারা গার্মেন্টস থেকে উচ্চত মানের বেতন পায়। ওকে। তো তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমার কাছে কোনো কাজকর্ম নাই আপাতত, তো এদের কাছ থেকে কিছু টাকা খাওয়া যাবে। তো শারমিনকে আমি বুঝতে দিলাম না যে ওদের কাছ থেকে আমি কোনোভাবে কোনো টাকা খাবো। তো ওখানে স্যালারির ডেট হয় 8 তারিখে। হ্যাঁ, তো 8 তারিখে আমি কিছু ছেলেপেলে ঠিক করলাম যে ছেলেপেলে মিলে যে একজনকে হলেও ধরবো, কিছু টাকা পাওয়া যাবে, সবাই মিলে ভাগ করে চলবে কোনো রকম। তে করতে গিয়ে রাত্রেবেলা গেলাম, 8টার সময় আসতেছে। তো আমরা সিলেট রোডে অলরেডি ওয়েট করতেছি তার জন্য। তো তখন ওয়েট করতে করতে আসলো, অনেকক্ষণ পরে আসলো। 8টার সময় আসার কথাই, আস্তে আস্তে 9টা বেজে গেছে। তারপর ওয়েট করলাম আমরা। জি।
তো তখন আমি তাকে আটকালাম। আমার যেহেতু আমাদের পাশে থাকতো, আমাদের মুখ বন্ধ ছিল, হুম, আমাদেরকে যেন যেভাবে হোক বুঝতে না পারে। আর ওখানে আমি কোনো কথা বলতাম না, ওকে তো আমি কথা বললে আমার কণ্ঠ তারা বুঝতে পারবে। ওকে। তো তখন তাদেরকে দিয়ে কাজটা করালাম। তারা তাকে ধরে ফেললো, কিন্তু টাকা দিতে যাচ্ছে না। মানে মেয়েগুলো টাকা দিতে চাচ্ছে না? না, আচ্ছা। 2 জনকে ধরা হয়েছে ওখানে, মেয়েগুলো কোনোভাবে টাকা দিতে যাচ্ছে না। তো এখন তারা করলো কি, ওখান থেকে উঠাই নিয়ে বালুরঘাটে যাওয়া হলো। মেয়েগুলোকে? হ্যাঁ, কয়টা মেয়ে ওখানে ছিল রাখা সম্ভব না, রাস্তাঘাটে বেশি তর্কাতর্কি হলে। কয়টা মেয়ে ছিল ওখানে? 2 জন। 2 জন মেয়ে ছিল, হ্যাঁ। ওকে। তো 2 জনকে আমরা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তখন আমার কাছে একটু মানে একটু খারাপ লাগতেছে, যেহেতু আমার পাশে থাকে, এমন একটা পরিস্থিতি আসলো যে তাদের কাছ থেকে আমার টাকা নিতে হচ্ছে এরকম হিসাবে, এটা আমি কখনো কল্পনাও আপনার করি। এই লাখ লাখ টাকা গেল কোথায় তাহলে? লাখ লাখ টাকা গেল কোথায়? ওই যে বললাম না, ইনভেস্ট করলাম ওখানে, ওই সব পলসন নিল টাকা। সব আলটিমেটলি পলসন মেরে দিয়েছে? হ্যাঁ, ওকে। পলসন নিয়ে নিল। তো তারপর আমি ওই তাকে উঠাই নিয়ে যাওয়া হলো। উঠাই নিয়ে যাওয়ার পরে আমার কাছে একটু খারাপ লাগতেছে, যেহেতু পাশাপাশি বাসা। জি। তো আমি চলে আসলাম ওখান থেকে। তো তাদেরকে বললাম যে তারা টাকা পয়সা নিয়ে ছেড়ে দেয়, আমি চলে একটু বাসায় যাই, আমার কাছে একটু ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে বাসায় থাকলাম, সারা রাত ঘুমাইনি, চিন্তা ভাবনা করলাম অনেক যে কী ব্যাপার, এরকম করে তো আর চলবে না, কিছু একটা করতে হবে। আর এরকম করে কয়দিন থাকা যাবে, সম্ভব তো না। তো আমি সকালবেলা ওখানে গেলাম, তারা ফোন টোন আর করেনি। সকালবেলা আমি গেলাম, সকালবেলা গিয়ে দেখি তারা অলরেডি ওখানে রেপ করে ফেলছে। তারা 12 জন মিলে তারা রেপ করছে একজনকে, আরেকজন টাকা দিয়ে দিচ্ছে অলরেডি। হ্যাঁ, My টাকা দিয়ে goodness. দিচ্ছে, ওকে কিছু বলেনি, কিন্তু ওকে বেঁধেই রেখেছে। হ্যাঁ, আর যাকে রেপ করছে ওর মুখ বাঁধা ছিল, মুখ বাঁধা অবস্থায় শ্বাসকষ্টের সমস্যা হয়, তারও মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির উপরে নির্যাতন হয়েছে। মানেটা কি আপনি ক্লিয়ার করেন? মানে যে মেয়েটাকে ওরা রেপ করেছে তাকে মেরে ফেলেছে? মানে মুখ বাঁধা হয়েছিল, মুখ বেঁধে উঠায় নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা। সে মুখ বাঁধা অবস্থায় তারা রেপ করছে তাকে। তো টাকা নিচে সে একটু সুন্দর ছিল, সে মুখ বাঁধা অবস্থায় তাকে রেপ করছে। মেয়েটা মারা যায়? মেয়েটা মারা গেছে। নিয়ে ওই রেপ মারা যাওয়া অবস্থায় আমি তারপর আবার? সকালবেলা গিয়ে দেখি অলরেডি মৃত। সকালবেলা যাই দেখি অলরেডি মৃত, এখনো গা হাত পাতে এরকম শক্ত হয়নি, কিন্তু মারা গেছে। তো এরকম তাদেরকে অনেক বকাঝকা করলাম সে এখানে থাকা অবস্থায়। তো কিছুক্ষণ পরে আস্তে আস্তে শক্ত হচ্ছে। তো তখন তাদের সাথে চিল্লাফাল্লা অনেক করলাম। আরেকটা মেয়ে ওই রুমেই ছিল? হ্যাঁ, আরেকটা মেয়ে ওই রুমেই ছিল। তো ওই মেয়েটা কিছু বলছিল না? না, ওই মেয়েটা কি বলবে, মেয়েটা মানে বলার মতন তো কিচ্ছু নাই। ও যদি কোনো কথা বলে ওকেও মেরে ফেলা হবে। জিনিসটা তার উপরেও। ওকে। তো এরকম আর কি। তো তখন তাকে ছেড়ে দেওয়া হলো আমাকে। তখন তাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে তাকে কি করব, লাশটাকে গোপন করতে হবে। কিন্তু তাকে যে মেয়েটাকে ছেড়ে দিছি তার উপরে অনেকটা হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়ে তারপরে ছাড়া হয়েছে যে তুই বাইরে যাবি, বাইরে যাওয়ার পরে এই কথা কোনো রকমই মুখ দিয়ে বের হবে না। আর মুখ দিয়ে বের হলে তোর কী হবে সেটা তো জানতেছিসই, বুঝতেই পারতেছিস, তোকে সামনে দেখলি। তো এইভাবে তাকে ফাপড় দিলাম, ফাপড় দেওয়ার পর তাকে ছেড়ে দিলাম। আর লাশটাকে গোপন করতে হবে। তো তখন লাশটাকে অলরেডি আমরা বস্তায় ভরে আমরা একটা ময়লাখানায় ফেলাইছি, যেখানে ময়লা ফেলানো হয় সেখানে নেতা ফেলাইছি, নদীর ধারে ওখানে ময়লা ফেলানো হয়। তো ওখানে নেতা কোন জায়গায় এটা? মেয়েটাকে না, এটা কোন জায়গায় ফেলেছেন? ওটা আপনার ওই সিলেট রোডে একটা ওই পুকুর, এই নদীটা যেটা আছে সিলেট রোডে, ওটা কি নদী বলে, বুড়িগঙ্গা না কি বলে? না, ওটা বুড়িগঙ্গা তো সিলেটে নাই। কোন একটা নদীর কথা বলছেন আপনি, সেখানে গিয়ে ফেলেছেন? তো ওখানে ফেলছি। ওখানে ফেলা অবস্থায় 4 দিন পরে মেয়েটাকে পাইছে। 4 দিন পরে মেয়েটাকে পাওয়ার পরে পুলিশে মানে ওখানে পাইছে, অনেকে দেখছে। পুলিশে পাওয়ার পরে তার বাবা মা আসে, মানে কান্নাকাটি করে। তখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল। আপনি জানলেন কিভাবে কান্নাকাটি করতেছে তার বাবা মা? ওই আমার বাসার পাশে, বললাম তো আমার বাসার পাশে একসঙ্গে থাকি, তাকে এরকম করা হয়েছে। তাহলে তো যে মেয়েটাকে ছেড়ে দিলেন সে তো আপনার বাসার পাশেই থাকে, আপনাকে তো চিনে ফেলার কথা। হ্যাঁ, চিনতে তো বটেই, কিন্তু তাকে তো হুমকি দেওয়া হয়েছে, সে মুখ খোলেনি। তারপরেও আপনি কি ওখানে আছেন এতটা সাহস নিয়ে? কারণ মেয়েটা তো যে কোনো মুহূর্তে মুখ খুলতেও পারত। খোলেনি। আর আমি অলরেডি ওখান থেকে চলে আসছি, মানে ওখানে ওদের অবস্থা দেখে
তখন তারা কান্নাকাটি করতেছে, এই অবস্থা দেখে লাস্ট ওরা নিয়ে আসছে। সেই মুহূর্তে আমি চলে আসছি, আমি পুরান ঢাকায় চলে আসছি অলরেডি পারভেজ ভাইয়ের কাছে। তো চলে আসার পরে ওই এরকম ইয়াক করতে করতে তখন যাই খোঁজ পড়লো ইয়াকের উপরে। আপনার আমার যে ফ্রেন্ড শারমিনটা, ওই শারমিনের উপরে পুলিশ সন্দেহ করলো, যে কারণ তার সাথে কিছুদিন আগে কিছু গন্ডগোল হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে তার সাথে গন্ডগোল হয়েছে। সে এখন একে দিয়ে কিছু করালো নাকি, কাউকে দিয়ে মারালো নাকি, এরকম সন্দেহ ভাবে শারমিনকে গ্রেপ্তার করে। তো শারমিনকে গ্রেপ্তার করে, আর যে মেয়েটা আমাদের সাথে ওই ধর্ষণে ছিল, সেই মেয়েটা বাড়িতে চলে গেছে। ওই অবস্থায় ওখানে থাকেনি, কারণ থাকলে তাকে কোশ্চিন করবে, চলে গেছে বাসায়। তো মেয়েটা আর আসেনি। তো তারপর তাকে শারমিনকে তখন ধরলো, ধরার পরে তখন আমার কাছে খারাপ লাগতেছিল। তখন আমি পারভেজ ভাইয়ের কাছে গেলাম, যে পারভেজ ভাই এরকম এরকম ঘটনা। পারভেজ ভাইয়ের কাছে সব কিছু খুলে বললাম। খুলে বলার পরে পারভেজ ভাই দেখতেছে, আচ্ছা ঠিক আছে, আমি বিষয়গুলো দেখতেছি। তখন শারমিনের জামিনের ব্যবস্থা করা হলো। 3 মাস পরে শারমিনকে জামিন করা হয়। জামিন করার পরে কিন্তু জেলে গিয়ে ওই মেয়েটা সম্পূর্ণ জেলে গিয়ে শারমিনকে বলে দিচ্ছে কোন মেয়েটা জেলে গেছে? শারমিনকে পুলিশ গ্রেপ্তার করলো সন্দেহজনক। শারমিনকে বললো কে? শারমিনকে বললো আমাদের ওই ধর্ষণ অবস্থায় যে মেয়েটা ছিল। ওই মেয়েটা বলে দিয়েছে কখনো? মেয়েটাকে জেলে গিয়ে শারমিনকে বলেছে? হ্যাঁ, জেলে গিয়ে দেখা, ওই মেয়েটা জেলে গিয়ে দেখা করে বলেছে শারমিনকে। শারমিনকে কেন বললো? শারমিনকে দেখা করে বলছে, ও পুলিশের কাছে যায়নি। পুলিশের কাছে গেলে একটু সমস্যা হচ্ছে, কিন্তু শারমিনের সাথে আমার অনেকটা চলাফেরা করা দেখছে, এই জন্য শারমিনকে গিয়ে বলছে যে এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 2 মিনিটের। 2 মিনিট পর আমরা সিক্রেটস আফএম 90.4-এ আমার সঙ্গে রয়েছে আজকে শাকিল এসেছে বগুড়া থেকে। আমি কথা না বাড়িয়ে শাকিলের কাছে আবারও ফিরতে চাই। ওকে, তখন শারমিন ওর জামিনের ব্যবস্থা হয়ে গেছে। 3 মাস পরে তাকে আনতে যাওয়ার সময় তাকে বের করা হবে, সেই সময় বের হয়ে আসে আমাকে একটা চর মারে। তো চর মারলো, আমি বললাম চর মারার কারণ তুই শুনতে যাচ্ছিস আমার কাছে? চর মারার কারণ শারমিন বলতেছে, তুই আমার কাছ থেকে শুনতে চাচ্ছিস তোকে চর মারার কারণ? তুই যে এত জঘন্য হতে পারিস বা এত জঘন্য হবি, আমি কখনো কল্পনাও করতে পারিনি। যে তুই এত জঘন্য হবি। ওকে। তো তখন শারমিন এভাবে বলে টলে শারমিন চলে আসলো রাগ করে। তো আমি আর ওখানে থাকলাম না। তখন চর মারছিল, তখন আমার কাছে প্রচণ্ড খারাপ লাগলো যে আমি এমন একটা পরিস্থিতি, আমি এমন একটা লাইফে আছি যে লাইফের কোনো দাম নেই, যে লাইফের 2 পয়সা দাম নেই। তা আমি এই লাইফে কেন থাকবো? তো আমি ওখান থেকে ডাইরেক্টলি তখন আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে একটা দোকানে ঢুকলাম, যে দোকানে কোনো কষ্টের কাজ হবে না সেরকম দোকানে, একটা কাপড়ের দোকানে ঢুকলাম। তো কাপড়ের দোকানে ঢোকার পরে কাজ করতেছি কাপড়ের দোকানে। বাসায় থাকলাম 4 মাস হচ্ছে কাজ করতেছি। তো এটা হচ্ছে আপনার 2013 সালের শেষের দিকে, জি, ডিসেম্বর মাসের 22 তারিখ। আমি সকালবেলা, ফুফাতো ভাই আসছে আমার গ্রাম থেকে, সকালবেলা খাইতে বসছি একসাথে। ফুফাতো ভাইকে আগে খাওয়ানোর পরে আমি খাইতেছি। খাওয়ার পরে এখন
অর্ধেক খাওয়া হয়ে গেছে সেই মুহূর্তে আমার ফোনে ফোন আসে। হুম। তো আমার বাবা যেখানে নাইট গার্ডের ডিউটি করতো সেখান থেকে এক মেম্বার ফোন দিয়েছে আমাকে। ফোন দিয়ে বলতেছে, বাবা তোমার বাবা তো মারা গেছে ওই নাইট গার্ড। তখন আমার মনে হচ্ছে আমার পায়ের তোলার কিছু নাই। আমার কাছে এতটাই খারাপ লাগতেছিল যে আমি কি করব, আমার পায়ের তলার মাটি নাই। আমি দৌড়ে গেলাম বাবার অফিসে, 3 তলায়। আমি পুলিশ ঘিরে আসছে, 3 তলায় পুলিশ ঘিরে আসে। আমি উঠবো, সে উঠতে দিচ্ছে না আমাকে। তারপরেও ধাক্কা ধুক্কাতে ফেলে দিয়ে আমি 3 তলায় উঠছি। গিয়ে দেখি পুলিশ আমার বাবার পা ধরে অন্য রুমে নিয়ে যাচ্ছে। মানে যেখানে মারা হয়েছে সেখান থেকে অন্য রুমে নিয়ে যাচ্ছে। মানে আপনার বাবাকে মারা হ্যাঁ। হয়েছে? বাবা মানে আপন বাবা নাকি চাচা? চাচা, যাকে আপনি যে আমাকে লালন পালন। ছেলের থেকেও বেশি আদর করে। আচ্ছা, তাকে সেই মারা বাবা। হয়েছে। তো তারপর দেখলাম এই অবস্থা দেখে তো আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি। আমি সকাল 9টার সময় ওখানে আসছি। 11টা আমার হুশ হয়েছে। 11টা হুশ হওয়ার পরে দেখি আমার বাবাকে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে, পোস্টমর্টম করবে। তো তখন পর্যন্ত আপনি জানেন না কি ঘটনা ঘটেছে, কেন হয়েছে এসব? তখন পর্যন্ত আমি ঠিকঠাক মতন এখন শুনিনি আচ্ছা, কি তারপর? ঘটনা হয়েছে। তারপরে অ্যাম্বুলেন্সে যখন উঠালো, পোস্টমর্টম করতে গেলাম। পোস্টমর্টম করতে গিয়ে ওখানে শুনলাম বিস্তারিত সবকিছু। কি হয়েছে, ঘটনা কি? পুলিশ আসে বিস্তারিত সবকিছু বললো যে ওখানে ডাকাতি হয়েছে, 66 লক্ষ টাকার মামলা। এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবা কোম্পানি, আচ্ছা, আপনার গোল্ড কোম্পানি হুম। এটা। তো ওখানে এই ডাকাতিটা হয়েছে। হওয়ার পরে তো পুলিশ এমন একটা কেস ফাইল করছে যেটা দিয়ে আমার বাবাকে দূষিত করছে, যে বাবা কোনোদিন কারো 2টা টাকা খায়নি। কেউ বলতে পারবে না যে আমার দোকানে 2টা টাকা বাকি আছে। আমার আপনার বাবা ওখানে সিকিউরিটি গার্ড ছিল? সিকিউরিটি গার্ড ছিল, কেউ বলতে পারবে না এরকম পরিস্থিতি। তো তারপর বাবাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। তখন এরকম করে কেস ফাইল করছে। আমার তো শুনে মাথা ঘুরে যাচ্ছে যে আমার আর কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে আমি আর কিছু নেই। আমার করা অপরাধগুলো একটার পর একটা মনে হয় ফিরে আসতেছে আমার কাছে। যে আমি এখন, আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি বিশাল অপরাধী। কেন মনে হচ্ছে আপনার কাছে? যে আমার কাছে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে যে আমি একজনের লাইফটাকে শেষ করে দিচ্ছি, যাকে আমার কারণে ধর্ষণ হয়েছে, আমার কারণে সে মৃত। এখন তার বাবা মা কীভাবে কাঁদছে, সেই জিনিসগুলো তখন আমার প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে। তো তারপর বাবাকে ওখান থেকে পোস্টমর্টম বের করা মানে হলো। বিষয়টাকে আপনি এটা বলতে চাচ্ছেন যে আমি যেভাবে একজন মানুষকে হত্যা করিয়েছি, ঠিক একইভাবে আমার বাবাকেও কেউ না কেউ হত্যা করেছে। হ্যাঁ, আপনার বাবার এই মৃত্যুর জন্য আপনি নিজেকে দায়ী করেন, কেন দায়ী করেন? আমি এই জন্যই দায়ী করি যে যদি হয়তোবা আমি এখানে থাকতাম, কোনো একটা কাজ করতাম, আমার এই লাইফটাতে যদি না থাকতাম, হয়তোবা আমার কাছে এরকমটা হতো না। কারণ এটা প্রকৃতির খেলা আমার কাছে মনে হয়। ওকে, এটা ঠিক আছে, আপনি যদিও বিষয়টা অ্যাবস্ট্রাক্ট, তারপরেও আপনি মনে করেন যে এই মৃত্যুটা আপনার কারণে হয়েছে। ওকে, তারপর বাবা এভাবে তো মারা গেল, ওখান থেকে এইভাবে দূষিত করলো। দূষিত করার পরে যারা ডাকাতি করছে তাদেরকে দেখলাম না, এরকম দেখলে একটা মানুষের মানে চেহারা দেখলে মনে হয় যে এরকম এই মানুষটা এরকম এখানে ডাকাতি করছে। কিন্তু না, পরবর্তীতে আমি নিজে প্রমাণিত হয়েছি যে এটা সম্পূর্ণ কেস সাজানো। কারণ যে ডিস্ট্রিবিউটার ছিল, সে ডিস্ট্রিবিউটার আমি থানায় গেছি যে আমার কেস ফাইলটা উঠাবো, যে মৃত্যুর সার্টিফিকেটটা ওঠানোর জন্য। যে কেসের কাগজটা ছাড়া মৃত্যুর সার্টিফিকেটটা ওঠানো যাবে না। তো আমি থানায় গেছি। থানায় যাওয়ার একটু আগে ওরা ঢুকছে, যে কেশিয়ার ঢুকছে, ম্যানেজার ঢুকছে। ঢুকে ব্যাগে করে 1 ব্যাগ টাকা নেতা ঢেলে দিল ওখানে। অতি সামনে 1 ব্যাগ টাকা নেতা ঢেলে দিল, আমার নিজের চোখে দেখা। আমি যেই মাত্র ঢুকছি, ঢোকার সাথে সাথে ওরা গেটটা লাগাই দিয়েছে। গেটটা লাগাই দেওয়ার পরে 3 ঘন্টা পর আমাকে ডেকে এরকম ব্যাপারটা বলে যে আসামি ধরা পড়ছে, তারা স্বীকারিত করছে যে তোমার বাবাই এর সাথে জড়িত ছিল এই জন্যেই। তা আমি তখন প্রশ্ন করলাম যে জড়িত ছিল, যে তাকে কেন মারা হলো? যদি জড়িত থাকতো তাহলে সে টাকা নিয়ে তো পালাই যেত, তাকে কেন মারা হলো? তখন তারা বলতেছে তাকে মারা হয়েছে যে ওখানে 66 লাখ টাকা ছিল, সেই 66 লাখ টাকার মধ্যে থেকে 34 লাখ টাকা বাবা নিবে।
বাকি টাকাটা 12 জন ভাগ করে দিতে বলতেছে। এই জন্য তাকে মারা হয়েছে, এরকম কথা তকাতকি করতে করতে তাকে মারা হয়েছে। এভাবে কিন্তু কেসটা ফাইল করা হয়েছে। ওকে। তো তারপর এভাবে চলতেছিল, চলতে চলতে এখন আমার মা প্রচণ্ড অসুস্থ। এর আগেই মানে আলসারে ঘা হয়েছিল, শুধু পেট ব্যথা করে শুধু পেট ব্যথার ওষুধ নিয়ে দিত বাবা, মানে ট্রিটমেন্ট করবে, মানে ওটা দেখবে, মানে এটা সাধারণ পেট ব্যথা এরকম মনে করে, কিন্তু ওটা আলসার, অলরেডি ভিতরে আলসারে ঘা হয়েছিল। তো তারপর এভাবে চলতেছিল কোনো রকম, চলতে চলতে মাঝখানে একটা কথা বলা হয়নি, যে শারমিন আমার সাথে রাগ করে, সেই শারমিন আমাকে ফোন দিয়েছিল, কারণ অলরেডি সে আমাকে টিভিতে দেখছিল। আর তাছাড়াও কি হিসেবে দেখেছিল? টিভিতে দেখছিল যে আমার বাবা মারা গেছে, কান্নাকাটি করছি। আর ওটা নিয়ে রিপোর্ট হয়েছিল? হ্যাঁ, রিপোর্ট হয়েছিল। আচ্ছা। টিভি রিপোর্ট হয়েছিল, পেপারিং হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো টিভিতে দেখছে, দেখার পরে আমাকে ফোন দিয়েছিল একদিন, ফোন দিয়ে বলতেছে যে দেখো তুমি একজনের সাথে অন্যায় করছো, সেই অন্যায়ের সাজা কিন্তু তুমি পাচ্ছ। তখন যে আমার কাছে কি খারাপ লাগছে বলে বুঝাতে পারবো না, এতটাই খারাপ লাগতেছিল তখন সেই মুহূর্তটা আমার কাছে। হ্যাঁ, আমরা তো সামনের দিকে তারপর যাই। হ্যাঁ, শারমিনকে একটা কথাই বললাম, দেখো যা করছি আমি জীবনে, আমার নিজের জন্য এখন একটা টাকাও আমার কাছে নেই। যে আমার বাবার জন্য মিলাদ পড়াবো, সেই মিলাদ পড়ানোর মতন আমাদের কোনো পরিবেশ ছিল না। এই 10 গ্রাম প্রতিবেশী সবার কাছ থেকে চাউল ডাউল দিয়ে যেখান থেকে যেভাবে কালেকশন পারে সেভাবে কালেকশন করে মিলাদটা মাহফিল করানো হয়। তো তারপর ওই শারমিনকে ওখানকার আরেকটা ছেলে ছিল, যে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করতাম সেই ডিপার্টমেন্টের এক ছেলে ছিল, সে তার সাথে আমার অনেক ক্লোজ, মানে অনেক ক্লোজ ছিলাম। সে আমার সম্পর্কে সব কিছু জানতো। জানার পরে একদিন শারমিনের সাথে দেখা হয়েছিল রাস্তায়, দেখা হওয়ার পরে শারমিনের সাথে কথা হয়েছে। আর কথা হয়েছিল তখন শারমিনকে বলছে যে এই বৃত্তান্ত কিসের জন্য করছে আর কিসের জন্য গিয়েছিল, আর ও কখনো ওর ধর্ষণের কথাটা চিন্তাও করেনি। তো ও শুধু খারাপ লাগতেছিল যে বাড়িতে আসছিল আর ওই ছেলেগুলো এরকম করছে। তখন শারমিন চিন্তা ভাবনা করার পরে রাতে আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে যে আমি সব কিছু তোমার সম্পর্কে জানলাম, সব কিছু শুনছি, আসলেও এখন কি করার। আপনি ইয়াবার যেই ধরনের বিজনেসের সঙ্গে জড়িত ছিলেন সেখান থেকে কি বের হয়ে আসছেন নাকি এখানে এখনো জড়িত আছেন? বের হয়ে আসছে। কিভাবে আসলেন বের হয়ে, বা কি ঘটলো ঘটনা শেষ পর্যন্ত? ওই যে শারমিন জেলে গেল, জেলে যে বের হয়ে আমাকে যে চর মারলো, চর মারার পর থেকে তো আমি ওখান থেকে তো বের হয়ে চলে আসলাম ডিরেক্টলি। এখানে আসে আমি কাপড়ের দোকানে ঢুকলাম। কাপড়ের দোকান বলতে? কাপড়ের দোকান, সেলসম্যান ছিলাম। আচ্ছা, কি ধরনের কাপড়ের দোকান এটা?